সো ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট। প্রথমে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টটা কি, হোয়াট ইজ ওয়েব ডেভেলপমেন্ট। সো প্রথম লাইনটা যদি আমরা দেখি তাহলে হচ্ছে ডেভেলপিং ওয়েবসাইটস, ওয়েব অ্যাপস, ওয়েব সার্ভিসেস ফর ইন্টারনেট। অর্থাৎ আমরা প্রতিদিন ইন্টারনেট ইউজ করছি। সো আমরা যারা এখানে সেশনে আসছি সবাই হচ্ছে ইন্টারে আইসিটি নামে একটা সাবজেক্ট পড়ে আসছি, যেখানে হচ্ছে বেসিক নলেজ গুলো আমরা পেয়েছি যে ওয়েবসাইট কি, ইন্টারনেট কি, ওয়েবসাইট কিভাবে কাজ করে। সো ওগুলো নিয়ে আমি আর বলছি না, সময় নষ্ট করবো না বলে। সো আশা করি যারা এখানে এসছো সবারই বেসিক আইডিয়াটা আছে যে একটা ওয়েবসাইট কি। তো এখানে আমি যদি ওয়ার্ড বাই ওয়ার্ড যাই তাহলে ওয়েব ডেভেলপমেন্ট হচ্ছে ওয়েবসাইট বিল্ড করা। অর্থাৎ আমরা আমাদের ল্যাপটপ বলো, মোবাইল বলো বা ডেস্কটপ বলো, সেখানে ব্রাউজার থেকে আমরা যেগুলো যে অ্যাপ্লিকেশন গুলো ভিজিট করি সেগুলোকে বেসিক্যালি ওয়েবসাইট বলে। সো ওয়েবসাইটকে ওয়েব অ্যাপসও বলে। আর এখানে আরেকটা টার্ম আছে সেটা হচ্ছে ওয়েব সার্ভিসেস। আচ্ছা, ওয়ান সেকেন্ড, আমি একটু পয়েন্টারটা অন করি। ওকে, সো এখানে আরেকটা টার্ম আছে সেটা হচ্ছে ওয়েব সার্ভিসেস। সো ওয়েব সার্ভিসেস জিনিসটা কি? আহ, এমন কোনো কথা নেই যে তুমি ইন্টারনেট শুধুমাত্র ওয়েবসাইটের মাধ্যমে ইউজ করবা, এরকম কোনো কথা নেই। তুমি ওয়েবসাইট ছাড়াও ইন্টারনেট ইউজ করতে পারো। একটা এক্সাম্পল দিই, আমরা সবাই হচ্ছে মোবাইল ডিভাইস ইউজ করি এবং একটা রেগুলার বেসিসে কিছুদিন পর পর মোবাইল ডিভাইসে একটা আপডেট আসে, যেটা হচ্ছে আমাদের ওএসটা আপডেট করতে বলে বা সফটওয়্যার আপডেট আসে। তো সেই জিনিসটা আপডেটও কিন্তু আমাদেরকে ইন্টারনেটের মাধ্যমে করতে হয়। তো ওইটা আপডেট করার জন্য আমাদেরকে কোনো ওয়েবসাইট ভিজিট করতে হয় না, আমরা সিম্পলি আমাদের মোবাইলে কোনো একটা সেটিংসে যাই, ওইখানে লেখা থাকে যে হ্যাঁ আপনার মোবাইলে একটা নোটিফিকেশন আসে যে আপনার মোবাইলে একটা আপডেট আসে, আপনি কি আপডেট করবেন কিনা। সো যখন আমরা বলি আপডেট নাও, তখন আমাদের ফোনটা আপডেট হয়। তো আমরা কোনো ওয়েবসাইট ভিজিট করতেছি না, স্টিল আমাদের ফোনটা ইন্টারনেট ইউজ করে আপডেট হচ্ছে। তো এটা হচ্ছে একটা ওয়েব সার্ভিস। সো ইম্পর্টেন্ট কথা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট মানে শুধুমাত্র আমি ওয়েবসাইট বানাবো তা না, এমন কিছু সার্ভিস আমরা বিল্ড করতে পারি যেগুলো ওয়েবসাইট আকারে মানুষকে সার্ভ করবে না, যেগুলো কোন একটা সার্ভিস আকারে মানুষকে সার্ভ করবে। যখন তোমরা ব্যাক এন্ড ডেভেলপমেন্ট সম্পর্কে জানবা তখন এই জিনিসটা সম্পর্কে আরো ক্লিয়ার হবে। আচ্ছা, এরপরে যেটা লাইন সেটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট মানে হচ্ছে একটা সিঙ্গেল পেজ স্ট্যাটিক সাইট থেকে শুরু করে একটা ফেসবুকের মতো ডাইনামিক সাইটও বিল্ড করা যায় ওয়েব ডেভেলপমেন্টের মাধ্যমে। সো অনেকে জানো ওয়েবসাইটের ফাংশনালিটির উপর ভিত্তি করে ওয়েবসাইট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে স্ট্যাটিক সাইট আর একটা হচ্ছে ডাইনামিক সাইট। স্ট্যাটিক সাইট মানে কি? স্ট্যাটিক সাইট মানে হচ্ছে ধরো তুমি তোমার একটা ওয়েবসাইট বানালা, যেখানে তুমি তোমার পরিচয়গুলো দিলা আর তোমার ছবি দিলা, তারপর তোমার কোথায় পড়েছো তোমার ইনফরমেশন গুলো দিলে, ওটা দিয়ে একটা ওয়েবসাইট বিল্ড করলে। তো ওই ওয়েবসাইটের কাজ হচ্ছে ধরো ওইটুকুই, যে একজন ইউজার যখন তোমার ওয়েবসাইটটা ভিজিট করবে তখন সে জাস্ট দেখবে, তোমার ইনফরমেশন গুলো দেখবে, সে ওখানে কিচ্ছু করতে পারবে না। আর সে যার কাজ হচ্ছে ইনফরমেশন দেখা, আর এরপর হচ্ছে সে বের হয়ে যেতে পারবে, অর্থাৎ সেখানে সে কোনো পার্টিসিপেট করতে পারতেছে না। অর্থাৎ ওখানে সিম্পল টেক্সট ডেটা আছে আর একটা ইমেজ আছে। তো এই ওয়েবসাইট গুলো হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট, যে ওয়েবসাইটে কোনো ধরনের পার্টিসিপেশন করা যায় না বা কোনো ধরনের চেঞ্জ করা যায় না। ডেভেলপার যেভাবে ওয়েবসাইটটা ডেভেলপ করে দিচ্ছে ওভাবেই থাকে, এটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। এরপর ডাইনামিক ওয়েবসাইট হচ্ছে ধরো ফেসবুক, ইউটিউব, এগুলো হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট, অর্থাৎ এখানে মাল্টিপল ফিচার বা মাল্টিপল ফাংশনালিটি থাকে। অর্থাৎ ইউজাররা এখানে ছবি আপলোড করতে পারে, এখানে হচ্ছে ভিডিও দেখতে পারে, ভিডিও আপলোড করতে পারে। অর্থাৎ ডাইনামিক ওয়েবসাইটের ফিচারের কোনো শেষ নেই, তুমি ইচ্ছা মতো ফিচার সেখানে অ্যাড করতে পারবে। সো একটা ছোট এক পেজের একটা ওয়েবসাইট বানানো যেরকম ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে পড়ে, আবার ফেসবুক, গুগলের মতো বিশাল বিশাল ওয়েবসাইট গুলো বিল্ড করাও ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে পড়ে। এজন্যই বলছি যে ওয়েব ডেভেলপমেন্টের শুরু আছে বাট ওয়েব ডেভেলপমেন্টের কোনো শেষ নেই। তুমি ইচ্ছা মতো ফিচার, ওয়েব ডেভেলপমেন্টে নতুন নতুন ফিচার ইন্ট্রোডিউস করতে পারবে এবং নতুন নতুন ফিচার ইন্ট্রোডিউস করা হচ্ছে প্রতিদিন। আর এটা হচ্ছে এমন একটা সেক্টর যেটা হচ্ছে প্রতিনিয়ত আপডেট হচ্ছে এবং প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। নতুন নতুন টুল, নতুন নতুন ল্যাঙ্গুয়েজ প্রতিনিয়ত আবিষ্কার হচ্ছে, নতুন নতুন ফ্রেমওয়ার্ক আবিষ্কার হচ্ছে। সো এখানের মধ্যে শিখতে চাইলে শেখার জিনিসের অভাব নেই। এরপর একটা কমন জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই যে ওয়েব ডিজাইন আর ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে। সো ওয়েব ডিজাইন আর ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে মেইন ডিফারেন্সটা কি? সো ফার্স্ট অফ অল, ওয়েব ডিজাইন বেসিক্যালি ফোকাস করে ওয়েবসাইটের আউটলুকের উপর। সো ওয়েব ডিজাইন ফোকাসেস অন দ্য আউটলুক অফ দ্য ওয়েবসাইট। অর্থাৎ একটা ওয়েবসাইট দেখতে কেমন হবে, ওইখানে কোন ধরনের লোগো থাকবে, কোন ধরনের কালার সেখানে দেয়া হবে, কোন কালারের সাথে কোন কালারটা ম্যাচ হবে, সেই জিনিসগুলো হচ্ছে ওয়েব ডিজাইনের মধ্যে পড়ে। এখানে প্রোগ্রামিং বা কোডিং এর তেমন কোনো কাজ নেই।
এটা বেসিক্যালি ডিজাইনারদের কাজ। সো বড় বড় কোম্পানিরা যেগুলো হচ্ছে আমরা অনেক আই ক্যাচি ওয়েবসাইট দেখি, সেই ওয়েবসাইটগুলো বেসিক্যালি প্রথমে একটা ডিজাইনারের কাছে যায়। ওই ডিজাইনারটা বিভিন্ন গ্রাফিক্স ডিজাইনিং টুল দিয়ে ওয়েবসাইটটা একটা ডিজাইন দাঁড় করায়। এরপর ডিজাইনটা হচ্ছে ডেভেলপারদের কাছে পাস হয়, তারা ডিজাইনটা ফলো করে ওয়েবসাইটটা আস্তে আস্তে বিল্ড করে। সো ডিজাইন হচ্ছে আউটলুকের উপর ডিপেন্ড করে অনেকটা, যে ওয়েবসাইটটা দেখতে কেমন হবে। আর আরেকভাবে বললে হচ্ছে ভিজুয়ালি ওয়েবসাইটটা কতটুকু অ্যাট্রাকটিভ হবে, ওইটা ডিপেন্ড করে হচ্ছে ওয়েব ডিজাইনারদের উপর। এরপর ওয়েব ডেভেলপমেন্টটা কি? সো ওয়েব ডেভেলপমেন্ট ফোকাসেস অন দ্য ফাংশনালিটি অফ দ্য সাইট, অর্থাৎ একটা সাইট কিভাবে ফাংশন করবে। ধরো একটা সাইটে আমি ছবি আপলোড করব, একটা সাইটে আমি গেম খেলবো, কোনো সাইটে হচ্ছে আমি পোস্ট করব, ফেসবুকের মতো ব্লগ লিখবো। সো এগুলো হচ্ছে ফাংশনালিটির উপর ডিপেন্ড করে। তো এই ওয়েব ডেভেলপমেন্টের আন্ডারে এই জিনিসগুলো পড়ে, যে একটা সাইটে আমি কি কি ফিচার, কি কি ফাংশনালিটি ইন্ট্রোডিউস করব, এগুলো সবগুলো হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের আন্ডারে পড়ে। আর ওয়েব ডেভেলপার যারা, ওদেরকে অবভিয়াসলি প্রোগ্রামিং জানতে হয়, কারণ ওয়েব ডেভেলপমেন্টের পুরা 90% জিনিসই হচ্ছে প্রোগ্রামিং এর উপর। হ্যাঁ, ওয়েব ডেভেলপারদেরকেও কিছু কিছু ডিজাইনিং সম্পর্কে আইডিয়া থাকতে হয়, কারণ ডিজাইনাররা যে ধরনের ডিজাইন করে দিচ্ছে ওইটার সাথে কোপ আপ করার জন্য ডেভেলপারদের কিছু ডিজাইনিং আইডিয়া থাকতে হয়। বাট মোস্ট অফ দ্য কাজ হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের প্রোগ্রামিং রিলেটেড, অর্থাৎ লজিক বিল্ড আপ করতে হবে। ডেভেলপাররা যত ভালো লজিক বিল্ড আপ করতে পারবে, যত ভালো সিকিউরিটি নলেজ থাকবে, তত ভালো সে ডেভেলপার হতে পারবে। যত সুন্দর করে ডেটাকে সে প্রসেস করতে পারবে, সে তত ভালো ওয়েব ডেভেলপমেন্টের কাজ করতে পারবে। সো এটা হচ্ছে ওয়েব ডিজাইন আর ওয়েব ডেভেলপমেন্টের বেসিক ডিফারেন্স। সো আমাদের যেটা টার্গেট, সেটা হচ্ছে কি আমরা ওয়েব ডেভেলপার হব। সো আমাদেরকে প্রোগ্রামিং নলেজটা দরকার। কি কি প্রোগ্রামিং নলেজ দরকার সেটা আমরা একটু পরে যখন শেষের দিকে আসবো তখন বলবো, যে কিভাবে করলে আমরা ওয়েব ডেভেলপমেন্টের একটা বেটার পাথ আমরা পাবো, সেটা আমরা একটু পরে আসছি। সো বেসিক্যালি ওয়েব ডেভেলপমেন্টের আওতায় কি পড়ে, অর্থাৎ আমি একজন ওয়েব ডেভেলপার, আমার বেসিক টার্গেটটা কি, অর্থাৎ কখন মানুষের মাথায় আসছে যে ওয়েব ডেভেলপমেন্টটা দরকার বা ওয়েবসাইটটা দরকার, সেটা কখন আসছে। তো ধরো আমরা যদি নেটফ্লিক্স চিন্তা করি, নেটফ্লিক্স ছিল প্রথমে একটা ডিভিডি কোম্পানি। তো ওরা চিন্তা করলো যে ওদের কাছে এত এত মুভির ডিভিডি পড়ে আছে, তো এটা তো জনে জনে গিয়ে পসিবল না। খুব বেশি হলে তারা একটা শহরের মধ্যে হচ্ছে ডিভিডি গুলো বিলি করতে পারবে, অথবা অনেক প্রবলেম আছে, একটা ডিভিডি একজনের কাছে গেলে সে এট দ্য টাইম অন্য জনের কাছে ডিভিডিটা দিতে পারবে না। সো তাদের আইডিয়া হলো যে তারা যদি এটাকে একটা ইন্টারনেটের মাধ্যমে সার্ভ করতে পারে, অর্থাৎ পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে পারে, তাহলে এট এ টাইম কোটি কোটি মানুষ নেটফ্লিক্সে ভিডিওগুলো দেখতে পাবে। সো বেসিক্যালি ওয়েব ডেভেলপমেন্টের বেসিক আইডিয়া হচ্ছে এটা, যে আমার একটা পিসিতে বা একটা কম্পিউটারে কিছু ডেটা আছে, সেই ডেটাগুলো আমি আমার পিসিতে থেকে অন্য কম্পিউটারে দিতে পারবো শুধুমাত্র ইন্টারনেটের মাধ্যমে। সে হতে পারে দুনিয়ার যে কোনো কোনায় বসে আছে, আমি বাংলাদেশে বসে ইউএস এর কোন একজন মানুষকে আমার ডেটা সার্ভ করতে পারবো, বা ইউএস থেকে বসে বাংলাদেশের কোনো মানুষকে ডেটা সার্ভ করতে পারবে, এবং একই টাইমে একই ডেটা মাল্টিপল পার্সনকে আমি সার্ভ করতে পারবো। সো বেসিক্যালি ওয়েব ডেভেলপমেন্টের উদ্দেশ্য ছিল এটা, যে কোনো কন্টেন্ট আছে আমার কাছে, তো আমরা কন্টেন্টের বিভিন্ন নাম দিই, আমরা টেক্সট বলি, ইমেজ বলি, ভিডিও বলি, অডিও বলি, পিডিএফ বলি, কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে কম্পিউটারের কাছে সবগুলোই হচ্ছে ডেটা। সে যখন প্রসেস করে, সে সেগুলোকে বিট হিসাবে প্রসেস করে, 0110 হিসাবে প্রসেস করে। তো বেসিক্যালি আমার কাছে যদি ডেটা থাকে, আমার কম্পিউটারে কিছু ডেটা আছে, সেটা যে কোনো টাইপের ডেটা হতে পারে। সো আমি চাইবো যে আমার ডেটাগুলোর উপর এক ধরনের লজিক ইমপ্লিমেন্ট করে সেগুলোকে প্রসেস করা। লজিক ইমপ্লিমেন্ট কেন করব? কারণ হচ্ছে ধরো তুমি ফেসবুকে লগ ইন করলে, তুমি তোমার যে ইয়েটা দেখছো, তোমার যেই প্রোফাইলটা তুমি নিজে দেখতে পাবে, আমি যদি লগ ইন করি আমি সেম প্রোফাইলটা দেখবো না। কারণ হচ্ছে এখানে একটা লজিক কাজ করছে, যে যে লগ ইন করছে সে শুধুমাত্র নিজের প্রোফাইলটা দেখতে পাবে, সে অন্যজনের প্রোফাইলটা, মানে যেভাবে নিজের প্রোফাইল দেখতে যায় ওভাবে দেখতে পারবে না, অন্যজনের ভিউ অ্যাজ একটা অপশন আছে, ওভাবে দেখতে পারবে। সো এক একজন, তোমার প্রোফাইলটা আমি ভিউ করলে আমি একরকম দেখবো, তুমি ভিউ করলে আরেক রকম দেখবে। তো এখানে প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু লজিক কাজ করতেছে। অ্যাট দ্য সেম টাইম আমরা যে কোনো ওয়েবসাইটে ঢুকলে প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমরা প্রতি ক্লিকে ক্লিকে কিন্তু লজিক কাজ করে, যে হ্যাঁ অমুক হলে এরকম হবে। ধরো তুমি হচ্ছে ফেসবুকে লগ ইন করতে চাচ্ছ, তুমি আইডি দিলে, পাসওয়ার্ড দিলে, তো লগ ইন করার পর আইডি পাসওয়ার্ড ম্যাচ হলে, অর্থাৎ এখানেও একটা লজিক কাজ করতেছে, যদি আইডি আর পাসওয়ার্ড ম্যাচ হয়, এখানে একটা লজিক আছে। তো আমি যে কন্টেন্টটা সার্ভ করব সেখানে একটা লজিক ইমপ্লিমেন্ট করতে হবে, না হলে এখানে কোনো কি বলবো ডিসিপ্লিন থাকবে না। যে কোনো ডাটা যে কোনো জন দেখতে পারবে, যদি আমি লজিক ইমপ্লিমেন্ট না করি। আমার ডেটা তুমি দেখতে পারবে, আমি আমার প্রোফাইলকে যেভাবে দেখছি তুমি দেখতে পারবে, যেখানে সিকিউরিটি ইস্যু এসে যায়। সো অবভিয়াসলি আমাকে কি করতে হবে? লজিক ইমপ্লিমেন্ট করতে হবে।
তো ধরো আমার কন্টেন্ট আছে, ওই কন্টেন্টের উপর একটা লজিক ইমপ্লিমেন্ট করলাম। ইমপ্লিমেন্ট করার পর এবার আমাকে লজিক ইমপ্লিমেন্ট করার পর যে ডেটাগুলো আছে সেগুলোকে সুন্দর করে রিপ্রেজেন্ট করতে হবে। অর্থাৎ কাদেরকে রিপ্রেজেন্ট করব? যারা আমার ওয়েবসাইটটা বা ওয়েব অ্যাপ্লিকেশনটা ভিজিট করতেছে তাদেরকে আমাকে সুন্দর করে রিপ্রেজেন্ট করে দেখাতে হবে। আমি এমনি দেখাই দিলে হবে না। তুমি একটা ওয়েবসাইটে ঢুকলে ওয়েবসাইটের আউটলুক যদি সুন্দর না থাকে, রিপ্রেজেন্টেশন যদি সুন্দর না থাকে, তুমি দ্বিতীয়বার ওয়েবসাইটটা আর ভিজিট করবে না। ধরো তুমি ফেসবুকে ঢুকলা অথবা ধরো তুমি ইউটিউবে ঢুকলা। ইউটিউবে ঢুকলে আমাদেরকে অনেকগুলো ভিডিও থাম্বনেল দেখায়। তারপর আমি একটা ভিডিওতে ক্লিক করলে ভিডিওটা প্লে করা শুরু হয়। সো এটা হচ্ছে একটা সুন্দর রিপ্রেজেন্টেশন। তো ধরো ভিডিওটা এখানে প্লে না হয়, যেখানে প্লে হওয়ার কথা ওইখানে প্লে না হয়, কোনায় একদম নিচে প্লে হচ্ছে, আমি ওটাকে বড় করে দেখতে পারতেছি না, ফুল স্ক্রিন করতে পারতেছি না, তাহলে দ্যাটস এ ব্যাড রিপ্রেজেন্টেশন। সো একজন ওয়েব ডেভেলপারের এটাও টার্গেট থাকে যে লজিক ইমপ্লিমেন্ট করার পর তার ডেটাটা যেন সে একটা ওয়েব পেজে সুন্দর করে রিপ্রেজেন্ট করতে পারে। সো আলটিমেটলি যখন রিপ্রেজেন্ট হবে, সেই রিপ্রেজেন্টেড ডেটাটা যে কোনো ডিভাইস থেকে আমরা ব্রাউজারের মাধ্যমে ভিজিট করতে পারবো। হতে পারে সেটা একটা ডেস্কটপ, একটা ল্যাপটপ, একটা ট্যাব, একটা মোবাইল, যে কোনো ডিভাইস থেকে, অর্থাৎ যে ডিভাইস থেকে ব্রাউজার চালানো যায়, যে ডিভাইস থেকে ইন্টারনেট ব্রাউজ করা যায়, সেই ডিভাইস থেকে আমরা আমাদের কন্টেন্ট গুলো দেখতে পারবো। সো এটা হচ্ছে একটা ইনফর্মাল রিপ্রেজেন্টেশন, যে ওয়েব ডেভেলপমেন্ট কিভাবে কাজ করে। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের একটা থিওরিটিক্যাল রিপ্রেজেন্টেশন দেখবো। সো আমি এতক্ষণ ওয়েব ডেভেলপমেন্ট বলতেছিলাম, বাট আমাদের যে ওয়ার্কশপের নামে আছে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট। সো ফুল স্ট্যাক এই ওয়ার্ডটা কেন লাগানো হয় ওয়েব ডেভেলপমেন্টের শুরুতে, সেটাই আমরা এখন দেখব। সো স্ট্যাক বলতে আমরা, আচ্ছা, আরেকটা নেক্সট আমরা আমাদের নেক্সট যে ইয়েটা আছে, টপিকটা আছে, সেখানে চলে যাচ্ছি। সো এই স্লাইডে আমি যেটা দেখাইছি সেটা হচ্ছে একটা ইনফর্মাল একটা রিপ্রেজেন্টেশন, যে কিভাবে আমি একটা আমাদের কন্টেন্টকে লজিক ইমপ্লিমেন্ট করে সুন্দর করে রিপ্রেজেন্ট করে ইউজারদের ব্রাউজার পর্যন্ত পৌঁছাতে পারবো। সো এবার এটাকে যদি আমি একটু থিওরিটিক্যালি এক্সপ্লেন করতে যাই, তাহলে আমাদেরকে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের ব্যাপারটা একটু দেখতে হবে। সো নর্মালি যদি আমরা সোজা বাংলায় বলি, তাহলে স্ট্যাক মানে কি? একটার উপর একটা যদি আমরা কিছু রাখি, ধরো তুমি তোমার টেবিলের উপর বই রাখছো, তাহলে সেটা একটা স্ট্যাক, যে একটা বইয়ের উপর আরেকটা বই রাখছো। তো ওয়েব ডেভেলপমেন্টও একইভাবে স্ট্যাকের একটা ব্যাপার আছে। সো ওয়েব ডেভেলপমেন্ট বেসিক্যালি, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট যদি বলি, তাহলে তিনটা স্ট্যাক নিয়ে কাজ করে। ওকে, তিনটা লেয়ার আছে, অর্থাৎ স্ট্যাক যেটা সেটা তিনটা লেয়ার। সো একদম নিচের যে লেয়ার সেটাকে বলা হয় ডেটা এক্সেস লেয়ার। এর উপর যে লেয়ার এটাকে বলা হয় বিজনেস লজিক লেয়ার। আর একদম লাস্ট, অর্থাৎ সবার উপরে যে লেয়ার সেটাকে বলা হয় প্রেজেন্টেশন লেয়ার বা ক্লায়েন্ট লেয়ার। সো এগুলো মুখস্থ করার আপাতত দরকার নেই, আপাতত একটু স্বাভাবিক, প্রথমবারে বুঝবে না, আমি এগুলো একটা একটা করে এক্সপ্লেইন করবো যে কোন লেয়ারটা আসলে কি। বেসিক্যালি আমাদের এই যে আমরা ইনফর্মাল যে রিপ্রেজেন্টেশনটা দেখছি, এটারই একটা থিওরিটিক্যাল প্রেজেন্টেশন হচ্ছে এটা, যে তিনটা লেয়ারে ওয়েব ডেভেলপমেন্ট, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট কাজ করে। একটা হচ্ছে ডেটা অ্যাক্সেস লেয়ার, আর আরেকটা হচ্ছে বিজনেস লজিক লেয়ার, আর একটা হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার। তো দেখা যাক এখন কোন লেয়ারটা আসলে কি সেটা দেখি। ওকে, সো ফার্স্টে আমরা প্রেজেন্টেশন ডেটা অ্যাক্সেস লেয়ার সম্পর্কে জানি। তো ডেটা অ্যাক্সেস লেয়ার মানে হচ্ছে যে আমাদের ডেটাগুলো যেখানে স্টোর করা থাকবে। সো হতে পারে আমার কম্পিউটারে আমার অনেক ডেটা আছে, সেটা হতে পারে টেক্সট ডেটা, অডিও ডেটা, ভিডিও ডেটা, যে কোনো টাইপের ডেটা আছে। ঠিক আছে, তো সেটা আমি আমার কম্পিউটার সুন্দর করে রাখলাম। আমি চাচ্ছি আমার ডেটাটা ইউজারদের সার্ভ করতে, অর্থাৎ আমি চাচ্ছি আমার ডেটাটা আমি বিভিন্ন মানুষ যাতে দেখতে পারে সেরকম একটা ব্যবস্থা করতে। সো বেসিক্যালি আমার এখানে যে ডেটা আছে সেটা আমার ইউজারদের ডিভাইসে পৌঁছাতে হবে, অর্থাৎ ইউজার যাতে ব্রাউজার ইউজ করে আমার ডেটাগুলোকে অ্যাক্সেস করতে পারে সেই ব্যবস্থা করতে হবে। সো যে ডেটাগুলো আমি রাখছি, যেখানে আমি ডেটা রাখছি সুন্দর করে সাজিয়ে, সেটা হচ্ছে ডেটা অ্যাক্সেস লেয়ার। আর যেটা ইউজাররা দেখবে বা যেটা ইউজাররা ভিজিট করবে, বা ক্লায়েন্টও বলে, ইউজার ক্লায়েন্ট এগুলো হচ্ছে সিমিলার ওয়ার্ড। অর্থাৎ আমি যখন বলবো ইউজার ক্লায়েন্ট, বুঝবা যে আমি একই জিনিস ইন্ডিকেট করছি। অর্থাৎ যে আমার ওয়েবসাইটটা ভিজিট করবে সেটা সে একজন ইউজার। তুমি যখন ফেসবুক ভিজিট করো, তুমি যখন গুগল ভিজিট করো, তুমি তখন অ্যাজ এ ক্লায়েন্ট, অ্যাজ এ ইউজার ফেসবুক বা গুগল ভিজিট করো। সো আমি চাচ্ছি যে আমার যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো একজন ইউজার তার ডিভাইস থেকে, ডিভাইসের ব্রাউজার থেকে দেখতে চায়। তো তার জন্য আমার ডেটা অ্যাক্সেস লেয়ার থেকে ডেটাগুলোকে প্রেজেন্টেশন লেয়ার পর্যন্ত পৌঁছাতে হবে, অর্থাৎ ইউজারদের ডিভাইস পর্যন্ত পৌঁছাতে হবে। সো আমার মাঝখানে একটা লেয়ার দরকার। সো এই মাঝখানের লেয়ারটাকেই বলা হয় বিজনেস
লজিক লেয়ার। অর্থাৎ আমি যত রকমের লজিক আছে সবগুলো ইমপ্লিমেন্ট করব বিজনেস লজিক লেয়ারের মধ্যে। ডেটা অ্যাক্সেস লেয়ারের মধ্যে আমার ডেটা থাকবে, প্রেজেন্টেশন লেয়ারের মধ্যে আমার ডেটাগুলো আমি প্রেজেন্ট করব, রিপ্রেজেন্ট করব ইউজারের কাছে। শুধু রিপ্রেজেন্ট করব না, ইউজারের ডেটাও আমি অ্যাকসেপ্ট করতে পারবো। যেমন একটা এক্সাম্পল দিই, তুমি ধরো ফেসবুকে লগ ইন করলে তুমি বিভিন্ন জনের ফেসবুক পোস্ট দেখছো, তুমি তার পোস্ট দেখছো, তার ছবি দেখছো। তার মানে হচ্ছে ডেটা অ্যাক্সেস লেয়ার থেকে, অর্থাৎ ডেটা অ্যাক্সেস লেয়ারে যে ডেটাগুলো আছে সেটা ধরো ফেসবুকের কোনো একটা সার্ভারে কোনো একটা কম্পিউটার আছে। তো সার্ভার বলতে কি বোঝায়, যে কম্পিউটার ওয়েবসাইট সার্ভ করে তাদের, সেগুলোকে সার্ভার বলে। কিছু স্পেশাল কম্পিউটার আছে যেগুলো কাজ হচ্ছে তারা ওয়েবসাইটের ডেটাগুলো সার্ভ করে, সো ওগুলোকে সার্ভার বলে। তো ধরো ফেসবুক কোম্পানির সার্ভারের মধ্যে বা ফেসবুক কোম্পানির কোনো একটা কম্পিউটারের মধ্যে ছবি আছে, পোস্ট আছে, সবগুলো সেভ করা আছে। সেগুলো আমার এখান থেকে এই যে ডেটাবেসটা আছে বা ডেটা অ্যাক্সেস লেয়ার আছে সেখান থেকে বিজনেস লজিক লেয়ার প্রথমে সেগুলোকে রিসিভ করবে। সো এর উপর লজিক অ্যাপ্লাই করবে যে কোন কোন ডেটাগুলো তোমাকে দেখানো যাবে, কোন কোন ডেটাগুলো তোমাকে দেখানো যাবে না। তো এখানে একটা কি লজিক হতে পারে, তুমি ধরো ফেসবুকে নর্মালি কি হয়, যারা আমার ফ্রেন্ড আছে আমি শুধু তার ডেটাই দেখতে পারবো। আমরা দুনিয়ার সবার ডেটা যদি আমাদেরকে দেখায় তাহলে অর্ধেক ডেটাই আমরা চিনবো না, কারণ অপরিচিত মানুষের ডেটা তো আমাকে দেখায় লাভ নেই। আমি তার ডেটাই দেখবো যে আমার ফ্রেন্ড লিস্টে আছে। তাহলে এটাও একটা লজিক যে সে চেক করবে, লুপ চালিয়ে চেক করবে যে কোন কার কার ডেটা আমাকে দেখানো যায়। তো সে আমার ফ্রেন্ড লিস্ট চেক করবে, ফ্রেন্ড লিস্টে যারা পোস্ট করেছে, যারা ছবি আপলোড করেছে, সেই ডেটাগুলো সে ফিল্টার করবে ডেটাবেস থেকে এবং বিজনেস লজিক লেয়ার সেগুলোকে অ্যাকসেপ্ট করবে। তার মানে হচ্ছে বিজনেস লজিক লেয়ার এখানে লজিক ইমপ্লিমেন্ট করছে যে এই এই মানুষের ডেটাগুলো দেখানো উচিত। তারপর বিজনেস লজিক লেয়ার থেকে ডেটাগুলো সোজাসুজি চলে আসবে আমার ডিভাইসে, যে ডিভাইস থেকে আমি ভিজিট করছি সেই ডিভাইসে ডেটাগুলো চলে আসবে। তার মানে ডেটা অ্যাক্সেস লেয়ারে আমার ডেটা আছে, বিজনেস লজিক লেয়ার সেখানের উপর লজিক অ্যাপ্লাই করছে যে আমি লগ ইন করলাম, আমার ফ্রেন্ডের ডেটাগুলোকে কালেক্ট করলো, তারপর সেগুলোকে আমার প্রেজেন্টেশন লেয়ারে নিয়ে আসলো। তো এটা হচ্ছে লজিক অ্যাপ্লাই করে আমাকে নিয়ে আসছে এখানের মধ্যে। আবার ধরো তুমি ফেসবুকে কোন একটা পোস্ট করবা, বা ফেসবুকে নতুন অ্যাকাউন্ট খুলবা, বা ফেসবুকে তুমি কিছু সাবমিট করবা, ইমেজ আপলোড করবা, এই সবগুলো কিন্তু একজন ইউজার করছে, এগুলো কিন্তু ডেটা অ্যাক্সেস লেয়ার থেকে আসছে না। অর্থাৎ ডেটা অ্যাক্সেস লেয়ার থেকে তো ডেটা চলে আসছে, আবার ইউজার কিন্তু নিজের ডিভাইস থেকেও ডেটা সাবমিট করতে পারে। তুমি একটা ফর্ম ফিল আপ করলে কোন একটা সাইটের মধ্যে, সেখানেও কিন্তু তুমি অ্যাকচুয়ালি কি করতেছো, তুমি ডেটা সাবমিট করতেছো। তুমি একটা ছবি আপলোড করলা, তুমি ডেটা সাবমিট করতেছো। তার মানে হচ্ছে এখানে কোন একটা ডিভাইস থেকে যে ডেটাটা আপলোড হবে সেই ডেটাটাও আবার কিন্তু ডেটা অ্যাক্সেস লেয়ারে আসবে। তো ডেটা অ্যাক্সেস লেয়ারে আসার জন্য সেম বিজনেস লজিক লেয়ার সেখানে লজিক অ্যাপ্লাই করবে। যেমন অনেক সময় অনেক সাইটে ইমেজ আপলোড করার সময় তোমাকে বলে, বিশেষ করে সরকারি বা বিভিন্ন সাইটে রেজিস্ট্রেশন করার সময়, ভর্তি পরীক্ষার সময় মনে হয় অনেকে করেছো, যে ইমেজের সাইজ যদি ধরো একটা পার্টিকুলার সাইজের চেয়ে বড় হয়ে যায় তখন একটা তোমাকে ওয়ার্নিং দেয় যে অমুক ইমেজ সাইজ ক্রস করছে, তুমি আরো ছোট ইমেজ আপলোড করো। তার মানে এখানেও একটা লজিক অ্যাপ্লাই হচ্ছে। তো তুমি যখন প্রেজেন্টেশন লেয়ারে একটা ইমেজ আপলোড করেছো, সেটা প্রথমে বিজনেস লজিক লেয়ার চেক করে দেখছে যে সেটা লজিকটা সাকসেসফুলি ইয়ে হচ্ছে কিনা, সাকসেসফুলি সে লজিকটা ফুলফিল করছে কিনা। তো যখন ফুলফিল করছে না সে তোমাকে মেসেজ দেখাচ্ছে, যখন ফুলফিল করছে সে সেটা ডেটাবেজে আপলোড করে দিচ্ছে। তো তার মানে চিন্তা করে দেখো, আমাদের এই বিজনেস লজিক লেয়ারটা বেসিক্যালি ডেটা অ্যাক্সেস লেয়ার আর প্রেজেন্টেশন লেয়ারের মধ্যবর্তী একটা ব্রিজের মতো কাজ করে। একটা ব্রিজ যেরকম একটা নদীর দুই পারকে জয়েন করে, এক পার থেকে আরেক পারে যাতায়াত করার জন্য যেরকম আমাদের ব্রিজ দরকার, ঠিক তেমনি ডেটা অ্যাক্সেস লেয়ার আর প্রেজেন্টেশন লেয়ারের মধ্যবর্তী একটা কানেকশন ক্রিয়েট করার জন্য আমার একটা ব্রিজ দরকার। সেই ব্রিজটা হচ্ছে বিজনেস লজিক লেয়ার। ওকে, সো এখন আমার অ্যাজ এ ওয়েব ডেভেলপার আমার মেইন গোল হচ্ছে, মেইন অবজেক্টিভ হচ্ছে এই তিনটা লেয়ার ডেভেলপ করা বা এই তিনটা লেয়ার নিয়ে কাজ করা। সো এখন আমি দেখবো বা আমি জানবো বা এই ওয়ার্কশপে আমি জানবো যে কোন লেয়ারটা বেসিক্যালি কি শিখে কোন লেয়ারটা ডেভেলপ করা যায় সেটাই আমরা জানবো। তো ফার্স্ট অফ অল আসা যাক আমরা প্রেজেন্টেশন লেয়ার তৈরি করার জন্য কি শিখবো। তো প্রেজেন্টেশন লেয়ার তৈরি করার জন্য তিনটা ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট। এই তিনটা ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমি প্রেজেন্টেশন লেয়ার ক্রিয়েট করতে পারবো। অর্থাৎ ইউজার যেটা দেখছে, ইউজার তার ব্রাউজার দিয়ে ঢোকার পর একটা ওয়েবসাইটে যা দেখে সেটাই বেসিক্যালি প্রেজেন্টেশন লেয়ারের আওতায় পড়ে। সেটাই হচ্ছে তোমার HTML, CSS আর জাভাস্ক্রিপ্ট ইউজ করে আমরা ডেভেলপ করতে পারি। এরপর ডেটা অ্যাক্সেস লেয়ারের জন্য কিছু ডেটাবেস আছে, সেই ডেটাবেস গুলোকে ইউজ করতে হয়। তো পপুলার কিছু ডেটাবেস হচ্ছে MySQL, ওরাকেল, MS SQL। অনেকগুলো ডেটাবেস আছে, আমি জাস্ট তিনটার নাম দিয়েছি, বাট
বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ডেটাবেস ইউজ হয়। কোন ক্ষেত্রে কোন ডেটাবেস ইউজ হয় এটা ডিপেন্ড করে রিকোয়ারমেন্টের উপর। এটা আরো যখন কোন একটা কোম্পানি আন্ডারে তুমি কাজ করতে যাবা তখন তোমার কোম্পানি কোন ধরনের ডেটাবেস নিয়ে কাজ করছে বা কোন ধরনের রিকোয়ারমেন্ট তাদের দরকার সেটার উপর ডিপেন্ড করে তোমার ডেটাবেসটা চেঞ্জ হতে পারে। তো বেসিক্যালি এই MySQL, Oracle, MS SQL ডেটাবেস গুলা ইউজ করা হয়। ডেটাবেস কেন লাগে? কারণ হচ্ছে আমি কম্পিউটারে যেভাবে ডেটা রেখে দিই ওভাবে যেটা যদি কম্পিউটার নরমালি সেভ করি তাহলে এভাবে কাজ হবে না। আমাকে একটা প্রপার সিস্টেম, প্রপার রুল ম্যানেজ করে ডেটাগুলোকে স্টোর করতে হয়। তো সেই স্টোর করার জন্যই এই ডেটাবেস গুলো আমার দরকার। MySQL অথবা Oracle অথবা MS SQL অথবা অন্য এটসেট্রা এটসেট্রা যে ডেটাবেস গুলো আছে সেগুলো আমরা যেকোনো একটা ডেটাবেস ইউজ করে কাজ করতে পারি। এবার আসা যাক বিজনেস লজিক লেয়ারের জন্য কি দরকার। সো বিজনেস লজিক লেয়ারের জন্য অবশ্যই আমাদের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দরকার। নামে বুঝতে পারছো বিজনেস লজিক লেয়ার মানে হচ্ছে এখানে আমার লজিক ইমপ্লিমেন্ট করতে হবে। সো যেখানে আমার লজিক ইমপ্লিমেন্ট করতে হবে সেখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দরকার। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছাড়া আমরা কখনো লজিক ইমপ্লিমেন্ট করতে পারবো না। সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য বিভিন্ন ল্যাঙ্গুয়েজ বিভিন্ন সময় ধরে ইউজ হয়ে আসছে। পাইথন, জাভা, পিএইচপি, সি++, রুবি, এখন জাভাস্ক্রিপ্ট ইউজ হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য। সো বিভিন্ন ল্যাঙ্গুয়েজ বিভিন্ন সময় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ হয়ে আসছে। যে কোনো একটা নিয়ে কাজ করা যায়, প্রত্যেকটা নিয়ে ওয়েব ডেভেলপমেন্ট করা যায়, প্রত্যেকটারই প্রোস এন্ড কোনস আছে। তো এটা ডিপেন্ড করে সিচুয়েশনের উপর। তাও এখানে এমন না যে কোনোটা ভালো কোনোটা খারাপ এরকম কিছু না, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের ভালো দিক খারাপ দিক আছে। সো এটাই হচ্ছে বেসিক্যালি আমার ৩টা লেয়ার। আমি যদি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট অ্যাজ একটা ইমেজে দেখতে চাই তাহলে এটাই হচ্ছে আমার বেসিক্যালি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে পড়ে। প্রেজেন্টেশন লেয়ার, বিজনেস লজিক লেয়ার আর ডেটা অ্যাক্সেস লেয়ার। সো এখন আমাদের কমন কিছু টার্ম আছে, সেই টার্মগুলো দিয়ে যদি আমি ডিফাইন করি, এই যে প্রেজেন্টেশন লেয়ার যেটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় বেসিক্যালি ফ্রন্ট এন্ড বা ক্লায়েন্ট সাইড। অর্থাৎ ফ্রন্ট মানে বুঝতে পারছো যে সামনে যেটা থাকে। তো সামনে যেটা থাকে মানে কি, আমরা ওয়েবসাইটটাই তো দেখতে পাই, ইউজার যেটা দেখে সেটাকে বলা হয় ফ্রন্ট এন্ড বলা হয়। ক্লায়েন্ট সাইড কেন বলা হয়? কারণ ইউজারকে তো ক্লায়েন্টও বলা হয়, এই কারণে এটাকে ক্লায়েন্ট সাইড বলে। সো আমার এটা হচ্ছে প্রেজেন্টেশন লেয়ারটা হচ্ছে ফ্রন্ট এন্ড বা ক্লায়েন্ট সাইড, কারণ এগুলো ইউজার দেখছে। এরপর বিজনেস লজিক লেয়ার আর ডেটা অ্যাক্সেস লেয়ার নিয়ে যেটা তৈরি, এই দুইটাকে মিলায় বলা হয় ব্যাক এন্ড বা সার্ভার সাইড। অর্থাৎ এই যে ফ্রন্ট এন্ড সেটা হচ্ছে ইউজার দেখে, আর ব্যাক এন্ডের যে পুরো অপারেশনটা আছে এটা বিহাইন্ড দ্য সিন হয়, এটা ইউজার দেখে না। ধরো তুমি ফেসবুকে লগ ইন করতে যাচ্ছ, ফেসবুকে তুমি একটা ফর্ম দেখলা যে তোমার ইউজার নেম আর পাসওয়ার্ড দেওয়ার জন্য, তাহলে এটা হচ্ছে ফ্রন্ট এন্ড। যখন তুমি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এন্টার চাপবা তখন কোটি কোটি ফেসবুক অ্যাকাউন্টে সে কি করবে, ইউজার নেম আর পাসওয়ার্ড ম্যাচ করবে। ম্যাচ করার পর যদি তোমার অ্যাকাউন্ট এক্সিস্ট করে এবং তোমার পাসওয়ার্ড যদি কারেক্ট হয় তাহলে তোমাকে তোমার অ্যাকাউন্টে লগ ইন করাবে। সো এই যে পুরো প্রসেসটা, কোটি কোটি মানুষের মধ্যে যে তোমার ডেটাটা চেক করছে, তোমার পাসওয়ার্ডটা যে ম্যাচ করছে, এটা কিন্তু তোমার চোখের সামনে হচ্ছে না, একটা বিহাইন্ড দ্য সিন হচ্ছে। তো সে কি করছে, এই বিজনেস লজিক লেয়ারটা ডেটাবেস থেকে ডেটাগুলোকে চেক করে তোমার অ্যাকাউন্টে লগ ইন করাচ্ছে। সো ব্যাক এন্ড কেন বলা হয়? কারণ এটা বিহাইন্ড দ্য সিন হয়, এটা ইউজার দেখে না, এখানে যে প্রসেসটা আছে এটা ইউজার দেখে না, কিন্তু 90% কাজই কিন্তু এই ব্যাক এন্ডের। সো অনেক সময় এটাকে আন্ডার এস্টিমেট করা হয়, মানে যারা শুরুর দিকে থাকে ওরা মনে করে যে ব্যাক এন্ডের কাজ তেমন কিছু নাই, কারণ হচ্ছে এটা কেউ দেখে না বলে মনে হয় যে এখানে কোনো কাজ নেই। কিন্তু একটা ওয়েবসাইটের পুরা বিল্ডিং ব্লকটাই হচ্ছে এই ব্যাক এন্ড, ওয়েবসাইটে দাঁড়ায় থাকে হচ্ছে এই ব্যাক এন্ডের উপর। সো এটাকে বলা হয় ব্যাক এন্ড বা সার্ভার সাইড। ওকে, সো চেষ্টা করবো সেটা হচ্ছে ফ্রন্ট এন্ড এর উপর। অর্থাৎ ফ্রন্ট আমরা দুইটা জিনিস দেখছি, একটা হচ্ছে আমাদের পুরো ওয়েব ডেভেলপমেন্টকে বেসিক দুইটা পার্টে ভাগ করা যায়, সেটা হচ্ছে একটা ফ্রন্ট এন্ড আর এটা হচ্ছে ব্যাক এন্ড। সো আমরা প্রথমে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট নিয়ে একটু দেখি। সো ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের মধ্যে ফান্ডামেন্টাল তিনটা জিনিস, তিনটা হচ্ছে মাস্ট, সেই তিনটা জিনিস হচ্ছে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট। এগুলো হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের এবিসিডি অ্যালফাবেট। ধরো আমরা যখন ছোটকালে পড়ালেখা শুরু করছি, প্রথমে আমরা এবিসিডি শিখছি, তারপর সেখান থেকে আমরা শব্দ বানাতে শিখছি, সেখান থেকে আমরা বাক্য বানাতে শিখছি। তো এবিসিডি না শিখে কেউ জাম্প করে কেউ কখনো বাক্য বানাতে বা শব্দ বানাতে পারেনি। ঠিক একইভাবে এই তিনটা জিনিস হচ্ছে একটা ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েব ডেভেলপারের জানা উচিত ইনিশিয়াল পর্যায়ে, কারণ এগুলো হচ্ছে এবিসিডি হিসাবে কাজ করে। সো এগুলো হচ্ছে একদম ফান্ডামেন্টাল জিনিস। সো তিনটা জিনিস কি, একটা হচ্ছে HTML, আরেকটা হচ্ছে CSS, আরেকটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। সো কোনটার কাজ কি ওইটা আমি একটা একটা করে আসছি। তো ফার্স্ট অফ অল যেটা দরকার সেটা হচ্ছে HTML বা হাইপার, যেটা ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সো এটার কাজ হচ্ছে ওয়েবসাইটের টেমপ্লেটটা বিল্ড করা।
সো এটাকে আমরা যদি আমি হিউম্যান বডির সাথে কম্পেয়ার করি তাহলে হচ্ছে স্কেলিটনের সাথে কম্পেয়ার করতে পারি। একটা আমাদের স্কেলিটন বা আমাদের কঙ্কাল কি করে, আমাদের বডির স্ট্রাকচারটা ধারণ করে। সো একটা HTML ও একটা ওয়েব পেজের বা ওয়েব পেজের যে ওয়েব পেজগুলো আমি ভিজিট করছি সেই ওয়েব পেজের স্ট্রাকচারটা ধারণ করে হচ্ছে HTML। তো এখানে দেখতে পাচ্ছ বিল্ডস দ্য টেমপ্লেট অফ দ্য ওয়েবসাইট। যদি আরো স্পেসিফিক্যালি বলি ওয়েব পেজ হবে, অর্থাৎ ওয়েবসাইট তো বেসিক্যালি কি অনেকগুলা ওয়েব পেজের সমন্বয়। তো একটা ওয়েব পেজ বিল্ড করার পর এটা হচ্ছে ওয়েবসাইটে কনভার্ট করি। তো এটা যখন বিল্ডিং প্রসেসে তোমরা যাবা তখন হয়তো জিনিসটা বুঝতে পারবা। সো HTML এর কাজ হচ্ছে সে একটা ওয়েবসাইটের যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারটা বিল্ড করে। একটা বাটন কোন জায়গায় থাকবে, একটা টেক্সট কোন জায়গায় থাকবে, অথবা একটা টেবল কিভাবে বানাবো, টেবিলটা কোথায় থাকবে ওয়েব পেজের, একটা লগ ইন বাটনটা কোথায় থাকবে, তো কোন জিনিসটা কোন জায়গায় প্লেস করা হবে এই জিনিসগুলো ঠিক করা হয় হচ্ছে আহ HTML দিয়ে। HTML এর মেইন কাজ হচ্ছে এটা যে সে বিল্ডিং ব্লক হিসাবে কাজ করে বা টেমপ্লেট হিসাবে কাজ করে বা স্কেলেটন হিসাবে কাজ করে। সো এখানে কিন্তু কোনো লজিক অ্যাপ্লাই করতে হয় না। HTML এ মনে রাখবা HTML এ কিন্তু কোনো লজিক নেই। এটা জাস্ট হচ্ছে একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। সো এরপর এখন দেখো ব্যাপারটা হচ্ছে যে একটা শুধু কঙ্কাল হলো তো একটা হিউম্যান বডি হয় না। আমি HTML দিয়ে যে ওয়েব পেজটা বানাবো এটা খুবই বিশ্রী একটা ওয়েব পেজ হবে। হ্যাঁ, জিনিসপত্র দেখা যাবে, জিনিস দেখবো, বাট ওখানে যদি কালার না থাকে, কোনো ফাংশনালিটি না থাকে, তাহলে ওই পেজটা কেউ ভিজিট করবে না। তার মানে এটাকে আরেকভাবে কম্পেয়ার করতে পারি যে একটা বিল্ডিং, খালি বিল্ডিং, কোনো রং করলাম না, কিছু দিলাম না, জাস্ট একটা বিল্ডিং দাঁড় করে দিলাম ফাউন্ডেশন দিয়ে, তাহলে এটা হচ্ছে HTML দিয়ে বেসিক্যালি করা হয়, ওয়েব পেজের স্ট্রাকচারটা দাঁড় করানো হয়। বাট ওয়েব পেজটা তখন কেউ ভিজিট করবে না। সো তার মানে হচ্ছে আমার একটু ডিজাইনিং দরকার, অথবা পেজটা যাতে একটু ভিজুয়ালি অ্যাট্রাকটিভ হয়, সেজন্য কিছু ডিজাইনিং আমার সেখানে অ্যাড করতে হবে। সো ডিজাইনিং এর জন্য যেই ল্যাঙ্গুয়েজটা আমার দরকার সেটা হচ্ছে CSS, যেটার ফুল ফর্ম হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিটস। তো CSS ইউজ করার পর আমরা হিউম্যান বডির উপর দেখতে পাচ্ছি যে কঙ্কালের উপর আমরা পুরো একটা হিউম্যান বডি দাঁড় করাইছি, যেখানে হচ্ছে আমরা রক্ত মাংস চামড়া দিছি এবং কাপড় চোপড় পরাইছি। এটা হচ্ছে একটা হিউম্যান বডি আফটার অ্যাপ্লাইং CSS। সো CSS এর মেইন কাজ হচ্ছে ডিজাইনস দ্য ওয়েবসাইট। এন্ড অ্যাগেইন এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা হচ্ছে একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। এটার মাধ্যমে হচ্ছে ডিজাইন করা হয় ওয়েবসাইটের বিভিন্ন অংশকে ডিজাইন করা হয়। এরপর আসা যায় জাভাস্ক্রিপ্ট। সো এখন আমি একটা হিউম্যান বডি কঙ্কাল দিলাম, কঙ্কালের উপর একটা রক্ত মাংস চামড়া দিয়ে একটা হিউম্যান বডি বানালাম। বাট হিউম্যান বডিটা তো ফাংশনিং থাকতে হবে, হিউম্যান বডিটা তো নড়তে চড়তে হবে, সে দেখতে জানতে হবে, অর্থাৎ ফাংশনালিটি দরকার। সো একটা ওয়েব পেজকে আমি যদি ইফেক্ট অ্যাড করতে চাই, ওয়েব পেজকে যদি ইন্টারেক্টিভ করতে চাই, তাহলে সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করে। সো অনেক সময় অনেক ওয়েব পেজ দেখবা যে তুমি লোড করা ছাড়াই বিভিন্ন রকমের টেক্সট চেঞ্জ হচ্ছে, অনেক ইফেক্ট দেখতে পাচ্ছ, এই সবগুলো কাজ হচ্ছে বেসিক্যালি জাভাস্ক্রিপ্ট দিয়ে করা হয়। জাভাস্ক্রিপ্টের মূল সুবিধা হচ্ছে তুমি ওয়েব পেজ রিলোড করা ছাড়াই জাভাস্ক্রিপ্ট অ্যাপ্লাই করে তুমি ওয়েব পেজের বিভিন্ন জিনিস, বিভিন্ন কন্টেন্ট চেঞ্জ করতে পারবা। ওয়েব পেজটা নতুন বারবার রিলোড করা ছাড়াই জাস্ট একই ওয়েব পেজে থেকে ওয়েব পেজের কন্টেন্ট গুলো চেঞ্জ করতে পারবা। সো জাভাস্ক্রিপ্টের এখানে কি দেখছি, এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হুইচ অ্যাডস ইফেক্টস টু বিল্ড ইন্টারেক্টিভ ওয়েব পেজ। সো এখানে দেখতে পাচ্ছি আমার ভিতরে ফাংশনালিটি, যে ব্লাডের যে ভেইন গুলো বা রক্তনালী দেখাচ্ছে, অথচ আমরা আমরা ডেড যে বডিটা বানাইছি সেই বডিটাকে এখন ফাংশনিং অবস্থায় রাখছি। সো এটাই হচ্ছে তিনটা জিনিস। HTML, আমি আবার যাচ্ছি, HTML হচ্ছে একটা ওয়েব পেজের স্ট্রাকচারটা ক্রিয়েট করে, এরপর CSS দিয়ে ওয়েব পেজটা ডিজাইন করা হয়, এরপর জাভাস্ক্রিপ্ট ইউজ করে ওয়েব পেজটা ইন্টারেক্টিভ করা হয় বা ইফেক্ট দেওয়া হয়। সো আমরা যখন কোডিং শুরু করব আমাদের ওয়ার্কশপে, তখন জাভাস্ক্রিপ্টের কাজ আমি দেখাবো। আমি বেসিক্যালি আমার মেইন টার্গেট হচ্ছে জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজটা সম্পর্কে একটু আইডিয়া দেওয়া, জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজের বেসিক গুলো জানানো। কেন জাভাস্ক্রিপ্ট আমি চুজ করছি সেটা শেষের দিকে গেলে বুঝতে পারবে। জাভাস্ক্রিপ্ট এখন খুব একসেপ্টেড একটা ল্যাঙ্গুয়েজ। সো এটার কাজে আমরা দেখবো বেসিক্যালি এই 2 দিন ধরে। আর এটা দিয়ে আমরা কিছু বিল্ড করার চেষ্টা করবো, তোমাদেরকে টাস্ক দেওয়া হবে। সো এটা হচ্ছে মেইন কাজ। সো এই তিনটা জিনিস আমাদের ফ্রন্ট এন্ডের জন্য দরকার। ফ্রন্ট এন্ড ডেভেলপ করা এই তিনটা ছাড়া পসিবল না। সো আবার যাচ্ছে HTML, CSS আর জাভাস্ক্রিপ্ট। সো এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি যে আমি একটা ওয়েব পেজ বানাইছি যেখানে হচ্ছে আমি অনলি HTML অ্যাপ্লাই করছি। সো এখানে লেখা আছে জাস্ট উই আর লার্নিং অ্যাবাউট ওয়েব ডেভেলপমেন্ট, আর এখানে একটা বাটন দিছি যে বাটনটার নাম হচ্ছে চেঞ্জ টেক্সট। সো এরপর যদি আমি এটার সাথে CSS অ্যাড করি, তাহলে দেখো আমি এই যে লাইনটা আছে, লাইনটার পেছনে ব্যাকগ্রাউন্ডে একটা কালার অ্যাড করছি, আর এই বাটনটা তো আমরা একটু ডিজাইন অ্যাড করেছি, কালার অ্যাড করেছি, লেখা চেঞ্জ করেছি। তারপর আগেরটা খেয়াল করে দেখো, এখানে বর্ডার গুলো হচ্ছে এরকম স্কোয়ার শেপ, বাট এখানে হচ্ছে বর্ডার গুলো হচ্ছে তোমার একটু রাউন্ডেড শেপ। সো
HTML দিয়ে শুধু আমি একটা স্ট্রাকচার দাঁড় করাচ্ছি, CSS ইউজ করে সেটাকে একটু কালার বা ডিজাইন অ্যাড করেছি। এটা যদিও খুবই সিলি একটা এক্সাম্পল, জাস্ট তোমাদের বোঝানোর জন্য দিয়েছে। এর চেয়ে অনেক বেটার এক্সাম্পল তোমরা যে ওয়েবসাইট গুলো ডে টু ডে ভিজিট করো, এখানে আরো সুন্দর এক্সাম্পল আছে। এরপরের এক্সাম্পলটা দেখানোর জন্য আমার হচ্ছে একটু শেয়ারিংটা অফ করতে হবে। ওকে, সো বেসিক্যালি এটাই হচ্ছে ওকে, সো বেসিক্যালি এই পেজটা আমি ডিজাইন করেছিলাম যে সিএসএস দিয়ে। এখন জাভাস্ক্রিপ্টের ইউজটা কিভাবে হবে? সো আমি চাচ্ছি যে এই চেঞ্জ টেক্সট বাটনটাতে ক্লিক করার পরে আমার যেই এই যে টেক্সটটা আছে, উই আর লার্নিং অ্যাবাউট ওয়েব ডেভেলপমেন্ট, এই টেক্সটটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। সো আমি যদি চেঞ্জ টেক্সট বাটনে ক্লিক করি, তাহলে দেখো বাটনে ক্লিক একটা লেখা আসছে, অর্থাৎ আমি কোডটা এমন ভাবে করেছি যে এই বাটনে ক্লিক করার পর অটোমেটিক্যালি আমার টেক্সটটা চেঞ্জ হয়ে গেছে। আমার পেজটাও লোড হয়নি, রিলোড হয়নি। আমি আরেকবার দেখাই, we are learning about development, web development. আমি চেঞ্জ টেক্সট বাটনে ক্লিক করব, তো অটোমেটিক বাটন ইজ ক্লিক লেখাটা দেখাচ্ছে, অর্থাৎ এই যে বাটনটা আছে, বাটন না, এই যে লেখাটা আছে, এই লেখাটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গিয়েছে। সো এই যে লাস্টের যে কাজটা করলাম, বাটনে ক্লিক করার পর অটোমেটিক লেখাটা চেঞ্জ হয়ে গেছে, এটা করার জন্য আমার জাভাস্ক্রিপ্ট দরকার। তো জাভাস্ক্রিপ্ট আমার ফাংশনালিটি অ্যাড করে একটা ওয়েব পেজে। ওকে, নেক্সট যেটা আমরা কথা বলবো সেটা হচ্ছে সিএসএস লাইব্রেরি নিয়ে। তো সিএসএস লাইব্রেরি ব্যাপারটা কি আসলে একটু বলি, যে আমরা এইচটিএমএল, সিএসএস এগুলো দিয়ে হচ্ছে কোড লিখতে পারি একদম শূন্য থেকে শুরু করে একটা ওয়েব পেজ বা ওয়েবসাইট বিল্ড করা। ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড যদি আমরা বিল্ড করতে চাই, অর্থাৎ কোনো ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড যদি আমরা বিল্ড করতে চাই, আমরা একদম শূন্য থেকে স্টার্ট করে এইচটিএমএল, সিএসএস এসবে কোড লিখতে পারি এবং জাভাস্ক্রিপ্টে কোড লিখতে পারি। কিন্তু হয় কি, এক সময় ওয়েবসাইট গুলো খুবই ছোটখাটো ছিল। তুমি যদি এখন থেকে 10-15 বছর আগের কথাও চিন্তা করো, তাহলে তখনের ওয়েবসাইট গুলো খুবই সিম্পল ছিল। তো সেখানে তেমন কোনো ফিচার ছিল না, আর অত বেশি ওয়েব পেজ ছিল না, অত বেশি ইন্টারঅ্যাক্টিভিটি ছিল না। সো খুবই সিম্পল ওয়েবসাইট ছিল, জাস্ট ডেটা ম্যাক্সিমাম ওয়েবসাইটের কাজ ছিল শুধুমাত্র ডেটা রিপ্রেজেন্ট করা। তো সেই ওয়েবসাইট গুলো একদম শূন্য থেকে বিল্ড করা খুবই ইজি। তখন কি হতো, পুরাটাই হচ্ছে এইচটিএমএল, সিএসএস দিয়ে বিল্ড করা হতো, জিরো থেকে স্টার্ট করে বিল্ড করা হতো। বাট দিন দিন ওয়েবসাইট হচ্ছে বড় হয়েছে, ওয়েবসাইটের ডিজাইন আরো সুন্দর হয়েছে, ওয়েব পেজের সাইজ বড় হয়েছে, ওয়েবসাইটের ইউজার বাড়ছে। তো এইসব কাজের জন্য ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড যদি চিন্তা করি, কোডের পরিমাণ অনেক বেশি হয়ে গেছে। তো আমি ধরো একটা কোম্পানিতে ডেভেলপার হিসাবে কাজ করি, অথবা আমি ধরো একটা ফ্রিল্যান্সার হিসাবে কাজ করি ওয়েব ডেভেলপমেন্টে, যে কোনো একটা। তো প্রত্যেকবার আমার কাছে একটা ওয়েবসাইট বা ওয়েব পেজ বিল্ড করার যদি কথা কেউ বলে, আমি যদি প্রত্যেকটা ওয়েবসাইটে একদম শূন্য থেকে বিল্ড করা শুরু করি, প্রত্যেকটা ওয়েবসাইটে ফ্রন্ট এন্ড যদি একদম শূন্য থেকে স্টার্ট করে এইচটিএমএল, সিএসএস কোডগুলো লেখা শুরু করি, তাহলে এটা খুবই ইনএফিশিয়েন্ট একটা কাজ। কারণ হচ্ছে তাহলে আমার টাইম লস হবে, আমার পরিশ্রমও বেশি হবে, স্ট্যামিনা, টাইম দুইটাই লস হবে। কারণ অলরেডি জিনিসগুলো আমি জানি, সেগুলো হচ্ছে সেম জিনিস, দেখা যাবে যে আমাকে একই কাজ বারবার করতে হচ্ছে, একই কোড বারবার লিখতে হচ্ছে। এবং একটা সময় আরো প্রবলেম হয়ে যাবে যে যদি স্ক্র্যাচ থেকে যে কোনো কোড লেখা হয়, কোনো কিছু শূন্য থেকে বিল্ড আপ করা মানে হচ্ছে, যেটা আমরা প্রোগ্রামিং এর ভাষায় বা ডেভেলপমেন্টের ভাষাগুলো, স্ক্র্যাচ থেকে বিল্ড আপ করা। তো কোনো কিছু স্ক্র্যাচ থেকে বিল্ড আপ করা মানে হচ্ছে যে কোডের সাইজ অনেক বড় হয়। সো পরে যদি তোমার কোডটাতে এসে আরো আপডেট করতে হয়, এডিট করতে হয়, কোনো কিছু অ্যাড করতে হয়, তাহলে জিনিসটা খুবই মেসড আপ হয়ে যায়। তো সেজন্য সুবিধার জন্য কিছু লাইব্রেরি ইন্ট্রোডিউস করা হয়। তো লাইব্রেরির কাজ কি, তারা আমাকে রেডিমেড কিছু ফাংশনালিটি বা রেডিমেড কিছু জিনিস প্রোভাইড করে, যেগুলো ইউজ করে আমি আগে থেকে কিছু রেডিমেড টুল পাবো, যেগুলো আমাকে তাহলে আমাকে বারবার করতে হবে না। যেমন আমি একটা এক্সাম্পল দিই, ধরো এই যে বাটনটা আমি এখানে হচ্ছে আমার একদম প্লেন একটা টেক্সট ছিল, প্লেন একটা বাটন, যেটা হচ্ছে এইচটিএমএল এর নর্মাল বাটন, যেটা নর্মাল বাটন ট্যাগটা ইউজ করলে এরকম একটা বাটন দেখায়। সো এই বাটনটা চেঞ্জ করার জন্য আমি এই কোডটা ইউজ চেঞ্জ করে আমি এরকম করছি, আমি কিছু সিএসএস কোড ইউজ করছি। ধরো এই বাটনটা এখান থেকে চেঞ্জ করে এখানে আনার জন্য আমার 4 লাইন সিএসএস কোড লেখা লাগছে, এক্সাম্পল বললাম, কিন্তু অনেক ক্ষেত্রে আরো বেশি, আরো অনেক ডিজাইনের জন্য আরো অনেক বেশি কোড লেখা লাগে। সো এই 4 লাইন সিএসএস কোড লেখা রাখছে। তো এরকম ধরো আমার কাছে 10টা বাটন আছে আমার পিসিতে, বা 10টা জায়গায় আমার সেম ডিজাইন, পিসিতে না সরি, আমার ওয়েব পেজে। সো আমার সেম ডিজাইনটা 10 জায়গায় অ্যাপ্লাই করতে হচ্ছে, তো প্রত্যেক জায়গায় আমার সিএসএস কোডটা লিখে অ্যাপ্লাই করতে হবে। অথবা ধরো আমার
একটা ওয়েবসাইটে আমি এই সিএসএস কোডটা অ্যাপ্লাই করলাম, 10 লাইন সিএসএস কোড অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করে আমি একটা ডিজাইন দাঁড় করালাম। সেম ডিজাইনটা আমাকে আরেকটা ওয়েবসাইটে অ্যাড করতে হবে। তো আবার সেম 10 লাইন কোড আমি ওয়েব পেজে বা ওয়েবসাইটে লিখে অ্যাপ্লাই করব। তার মানে একই কোড আমাকে বারবার লেখা লাগতেছে। সো লাইব্রেরি কি করে, আমাকে বিল্ট ইন কিছু টুল দেয় যেখানে আমি একটা লাইন লিখে ওই 10 লাইন কোডের সমান আউটপুট পাবো। সো দেখা যাবে যে আমি একটা ছোট্ট একটা জিনিস অ্যাড করে দিছি, আমার সেম কাজ হচ্ছে, অর্থাৎ 10 লাইন কোড লিখে যে কাজটা হচ্ছিল ওই ছোট্ট কোডটা লিখে ছোট্ট লাইনটা লিখে একই কাজ হচ্ছে। সো আমাকে 10 জায়গায় যদি ইউজ করা লাগে আমাকে বারবার জাস্ট ওই ছোট্ট লাইনটা অ্যাড করলে হয়ে যাবে, বা এক লাইনের কোডটা অ্যাড করলে হয়ে যাবে। আমাকে বারবার 10 একই কোড বারবার লিখতে হচ্ছে না, রিপিটেটিভ কোড লিখতে হচ্ছে না। প্রোগ্রামিং এ একটা টার্ম আছে ড্রাই নামে, DRY, ড্রাই। এটার ফুল ফর্ম হচ্ছে ডোন্ট রিপিট ইউরসেলফ। ড্রাই এটার ফুল ফর্ম হচ্ছে ডোন্ট রিপিট ইউরসেলফ, অর্থাৎ একই কাজ বারবার করলে একজন ডেভেলপারের এফিসিয়েন্সি কমে যায়। তো চেষ্টা করবে এমন ভাবে কোড, চেষ্টা করা হয় এমন ভাবে কোড করার যে আমাকে যাতে আমার একই জিনিস বারবার রিপিট করতে না হয়। সো ড্রাই মেথডটা ফলো করে অনেক কিছু, অনেক টুল আমাদেরকে দেয়া হয় যেটা ইউজ করে আমি আগে থেকে কিছু সুবিধা পাবো। সো একইভাবে সিএসএস এর কোড যাতে বারবার রিপিটেটিভলি লিখতে না হয়, কিছু সিএসএস লাইব্রেরি ডেভেলপ করা আছে যেগুলো ইউজ করে আমরা অনেক কম কোডে, আমি হিউজ ধরো 100 লাইন সিএসএস কোডের কাজ আমি 10 লাইন সিএসএস কোডে করে ফেলতে পারবো, বা 10 লাইন লিখে করে ফেলতে পারবো। সেই ধরনের ফাংশনালিটি আমাদেরকে কিছু সিএসএস লাইব্রেরি প্রোভাইড করে। তো আমি এক্সাম্পল দেখাবো যখন কোড লিখবো, তখন জিনিসটা আরো ক্লিয়ার হবে। সো তার মধ্যে একটা সিএসএস লাইব্রেরি হচ্ছে ম্যাটেরিয়ালাইজ, যেটা হচ্ছে খুবই পপুলার একটা লাইব্রেরি। সবচেয়ে পপুলার যে লাইব্রেরি সিএসএস এর সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ। অনেকে যারা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে টুকটাক কাজ করেছে তার এটার নাম অবশ্যই শুনছো। আর 3 নাম্বার যেটা সেটা হচ্ছে স্কেলিটন। এর বাইরেও আরো অনেকগুলো সিএসএস লাইব্রেরি আছে, প্রায় 50-60টার মতো আছে মেবি, আমি এক্স্যাক্টলি নাম্বারটা জানি না। তো এখানে এক একটা ডিজাইন এক এক রকম, তুমি যেটা সুবিধা সেটা ইউজ করতে পারবা। এক একটার ডিজাইন প্যাটার্ন এক রকম, তোমার প্রয়োজন অনুযায়ী তোমার যেটা দরকার সেটা ইউজ করতে পারবা। বাট অলমোস্ট সবগুলারই ডিজাইন মানে ইউজ করার যে টেকনিক কনসেপ্ট সেটা সেম। জাস্ট বিভিন্ন কোম্পানি বিভিন্ন সময় বিভিন্ন ডেভেলপ করছে। বুটস্ট্র্যাপ একটা কোম্পানি ডেভেলপ করছে, ম্যাটেরিয়ালাইজ একটা কোম্পানি ডেভেলপ করছে, স্কেলিটনটা আরেক কোম্পানি ডেভেলপ করছে। সো এই লাইব্রেরি গুলো হচ্ছে আমাদেরকে হেল্প করে, এই সিএসএস লাইব্রেরি গুলো আমাদেরকে হেল্প করে আমাদের রেডিমেড কিছু ডিজাইন অ্যাপ্লাই করার জন্য, যেগুলো ইউজ করে আমি অনেক, আমার রিপিটেটিভ কোড লেখা লাগবে না, ডিজাইন আমি একসাথে করে ফেলতে পারবো। আচ্ছা, এরপর এখন গেল এটা সিএসএস লাইব্রেরি, সেম জিনিসটা জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রেও হয়েছে। তো এখনকার ওয়েবসাইট গুলো খুবই ইফেক্ট ওয়ালা ওয়েবসাইট। তুমি দেখবা যে তুমি যেমন চ্যাট করতেছি, চ্যাটটা তো রিয়েল টাইমে হচ্ছে, আমি চ্যাট করতেছি, চ্যাটের মেসেজটার সাথে সাথে চলে যাচ্ছে, আবার যে পাঠাচ্ছে সেই মেসেজটা আমাকে দেখাচ্ছে, আবার সিন করলে তার সে যে সিন করছে সেই জিনিসটা আমাকে দেখাচ্ছে। তো এগুলো সবগুলো হচ্ছে ইফেক্টের আন্ডারে পড়ে, এগুলো সবগুলো হচ্ছে ইন্টারঅ্যাক্টিভিটির আন্ডারে পড়ে, যেগুলো হচ্ছে আমি কি ইনস্ট্যান্ট আমি যে জিনিসগুলো দেখতে পাচ্ছি, যে জিনিসগুলো এক্সপেরিয়েন্স করতেছে, এগুলো সবগুলো অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্টেই করে। একটা ওয়েব পেজে তুমি ইনস্ট্যান্ট ওয়েব পেজটা লোড হওয়া ছাড়া তুমি যে ইনস্ট্যান্ট জিনিসগুলো দেখবে সেগুলো সবগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্টের আন্ডারে পড়ে। তো জাভাস্ক্রিপ্টের ওয়েবসাইট যত বড় হতে লাগছে, জাভাস্ক্রিপ্টের কোডের সংখ্যা তত বাড়তে লাগছে, এবং একটা সময় গিয়ে সেম কাজ হয়েছে যে জাভাস্ক্রিপ্ট কোড মেনটেন করা অনেক কষ্ট হয়ে গেছে। তো এরপর কিছু কোম্পানি এই আইডিয়াটা নিয়ে আসছে যে এখানেও যদি আমরা কিছু ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি ইন্ট্রোডিউস করতে পারি, তাহলে আমার ডেভেলপমেন্টটা আরো সোজা হয়ে যাবে, ডেভেলপারদের উপর প্রেশারটা আরো কমে যাবে, তারা সিলি জিনিসগুলো চিন্তা বাদ দিয়ে আরো অ্যাডভান্স জিনিস নিয়ে কাজ করতে পারবে। তুমি যদি ছোটখাটো জিনিস নিয়ে বেশি টাইম ওয়েস্ট করে ফেলো, তুমি দেখবা যে অ্যাডভান্স জিনিস নিয়ে কাজ করতে পারতেছো না। তো ছোটখাটো জিনিসগুলো ওভারকাম করার জন্য কিছু লাইব্রেরি ইন্ট্রোডিউস করে দিলে তুমি আরো ভালো ভালো জিনিস বা অন্য দিক দিয়ে তুমি হচ্ছে কনসেন্ট্রেট করতে পারবা। তো একইভাবে ফ্রন্ট এন্ডের জাভাস্ক্রিপ্টের কিছু ফ্রেমওয়ার্ক আছে যেগুলোকে ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক বলে। সবচেয়ে পপুলার 3টা ফ্রেমওয়ার্ক হচ্ছে, একটা হচ্ছে রিঅ্যাক্ট, আরেকটা হচ্ছে অ্যাঙ্গুলার, আরেকটা হচ্ছে ভিউজেএস। তো রিঅ্যাক্ট হচ্ছে ফেসবুক ডেভেলপ করছে, ফেসবুকে ইন্ট্রোডিউস করছিল, আর অ্যাঙ্গুলার হচ্ছে গুগল ইন্ট্রোডিউস করছে। তো এই 3টা ফ্রেমওয়ার্ক হচ্ছে সবচেয়ে পপুলার জাভাস্ক্রিপ্টের ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি। এগুলো সবচেয়ে বেশি ইউজ হয়। এছাড়াও আরো কিছু ফ্রেমওয়ার্ক আছে, তো প্রয়োজন অনুযায়ী কোম্পানি ভেদে যেটা কোম্পানি যেটা দরকার, যেটা সুবিধা লাগে সেটাই তারা ইউজ করে। ওকে, সো এটা গেল আমার 3টা জিনিস, একটা হচ্ছে সিএসএস লাইব্রেরি গুলো, আর এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি বা জাভাস্ক্রিপ্টের যে ফ্রেমওয়ার্ক আছে সেগুলো। আর এরপর এটা গেল হচ্ছে ফ্রন্ট এন্ড। ব্যাক এন্ডের আমি ছোট্ট একটা ব্রিফ দিই, ব্যাক এন্ড নিয়ে আমি ফ্রন্ট এন্ড নিয়ে আমি কিছু কাজ করব, এরপর হচ্ছে এইচটিএমএল সিএসএস এর কিছু এক্সাম্পল দেখাবো প্রোগ্রামিং এর, সরি আমার এডিটরে পিসিতে। এরপর হচ্ছে আমরা ব্যাক এন্ড নিয়ে আরো একটু ডিটেইলস আলোচনা করার চেষ্টা করব। সো এরপর আসা যাক ব্যাক এন্ডে বেসিক্যালি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ হয় সেগুলো হচ্ছে পাইথন, জাভা, পিএইচপি, সি শার্প, জাভাস্ক্রিপ্ট, রুবি
আরো অনেকগুলো ইউজ হয়। সো জাভাস্ক্রিপ্ট দেখে অনেকে একটু অবাক হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট আমরা ফ্রন্ট এন্ডে ইউজ করছি, আবার জাভাস্ক্রিপ্ট আমরা ব্যাক এন্ডে ইউজ করছি। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের সবচেয়ে বড় সুবিধা। একটা সময় জাভাস্ক্রিপ্ট শুধুমাত্র ফ্রন্ট এন্ডে ইউজ করা হতো, মানে হচ্ছে ইউজারদের ইউআই বানানোর জন্য, ইউজার ইন্টারফেসটা বানানোর জন্য, তো ফ্রন্ট এন্ড বানানোর জন্য জাভাস্ক্রিপ্ট ইউজ করা হতো। বাট একটা 2009 সালে রায়ান ডাল নামে একজন মানুষ, উনি কি করছে, জাভাস্ক্রিপ্টকে এমন ভাবে একটা কম্পাইলার বানাইছে, জাভাস্ক্রিপ্টের একটা এমন একটা টুল বানাইছে যেটা ইউজ করে জাভাস্ক্রিপ্টকে ব্যাকএন্ডেও ব্যবহার করার সুবিধা পাওয়া গেছে, যেটার কারণে ওয়েব ডেভেলপমেন্টের সেক্টরে বিশাল একটা চেঞ্জ চলে আসছে। কারণ হচ্ছে আমি যদি একই ল্যাঙ্গুয়েজ দিয়ে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুইটাই ডেভেলপ করতে পারি, তাহলে আমার ডেভেলপমেন্ট টাইমটা অনেক কমে যায়। তারপর হচ্ছে ডেভেলপারদের মধ্যে ইন্টারেক্ট করতে অনেক সুবিধা হয়। কারণ হচ্ছে আগে কি হতো, য- আগে না ধরো ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ হলে, ধরো একজন পাইথন ডেভেলপার ব্যাক এন্ড ডেভেলপ করতেছে, একজন জাভাস্ক্রিপ্ট ডেভেলপার ফ্রন্ট এন্ড ডেভেলপ করতেছে, তো তারা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে কাজ করতেছে, তো তাদের মধ্যে ইন্টারেক্ট করতে যেটুক সুবিধা হয়, দুইজনে যদি জাভাস্ক্রিপ্টের ডেভেলপার হয়, দুইজনে যদি ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড নিয়ে কাজ করে, তাহলে তাদের মধ্যে ইন্টারাকশনটা আরো বেশি স্মুথ হয়। এবং দেখা গেছে যে বিভিন্ন বড় বড় কোম্পানিগুলো যখন জাভাস্ক্রিপ্টে ব্যাক এন্ডে ইমপ্লিমেন্ট করা শুরু করছে, তখন তারা দেখছে যে তাদের ডেভেলপমেন্টের যে সময়টা আছে সেটা অনেক কমে গেছে, তাদের এফিসিয়েন্সি অনেক বেশি বেড়ে গেছে। কারণ জাস্ট একটা রিজন, যে সেম ল্যাঙ্গুয়েজ দিয়ে আমি দুইটাই, একটা পুরা স্ট্যাকটাই আমি সেম ল্যাঙ্গুয়েজ দিয়ে দাঁড় করায় ফেলতে পারতেছি। সো জাভাস্ক্রিপ্ট ফ্রন্ট এন্ডেও ইউজ হয়, ব্যাক এন্ডেও ইউজ হয়। জাভাস্ক্রিপ্ট বেসিক্যালি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেই কারণে এটা ব্যাক এন্ডেও ইউজ করা যাচ্ছে। সো অবভিয়াসলি ব্যাক এন্ডের কাজের জন্য আমার একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দরকার, এটা আগেও দেখছি। এরপর ব্যাকএন্ডের এখানেও সেম প্রবলেমটা দেখা গেছে, সেটা হচ্ছে যে ব্যাকএন্ড যখন ডেভেলপ করা হতো, শুরুতে যখন ব্যাকএন্ড ডেভেলপ করা হতো, তখন সবকিছু কোড স্ক্র্যাচ থেকে লেখা হতো। পাইথন, জাভা বলো, পিএইচপি বলো, সি শার্প বলো, এখনো অনেক ক্ষেত্রে লেখা হয় যে ছোটখাটো যে ওয়েবসাইট গুলো আছে এগুলো হচ্ছে স্ক্র্যাচ থেকে লিখে ফেলা যায়, কারণ ওখানে অনেক অত বেশি কাজ নেই। বাট যদি ওয়েবসাইট খুব বড় হয়, তখন হচ্ছে ওয়েবসাইটের কোডের পরিমাণটা অনেক বেশি বেড়ে যায়। তো তখন যেটা হয় যে আপডেট করা বা কোনো ফিচার অ্যাড করা অনেক কঠিন হয়ে যায়। সো এই প্রবলেমটা ওভারকাম করার জন্য যেটা করা হয়েছে, যে এখানেও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিছু ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি নিয়ে আসা হয়েছে, ফ্রেমওয়ার্ক নিয়ে আসা হয়েছে বেসিক্যালি। সো সরি, একটা সময় গিয়ে যখন তোমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, দেখা গেছে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে শুধু কাজ করলে আমার কাজটা অনেক কঠিন হয়ে যাচ্ছে, তখন ফ্রেমওয়ার্ক গুলো ইন্ট্রোডিউস করা হয়েছে। তো কয়েকটা ফ্রেমওয়ার্ক, সবচেয়ে পপুলার ফ্রেমওয়ার্ক এখন যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে জ্যাঙ্গো একটা ফ্রেমওয়ার্ক আছে, যেটা হচ্ছে পাইথনের, লারাভেল পিএইচপি বাংলাদেশে মনে হয় সবচেয়ে বেশি এখন মানে ইউজ হতো, লাস্ট 5-10 বছর যদি তুমি চিন্তা করে দেখো, তাহলে লারাভেলটা খুব বেশি ইউজ হয়। বাট এখন আস্তে আস্তে অন্যান্য গুলো বাড়তেছে, কারণ লারাভেলে কিছু ড্রব্যাক দেখা গেছে ফিচার ইন্ট্রোডিউস করার সময়। সো জ্যাঙ্গো যেটা হচ্ছে পাইথনের ফ্রেমওয়ার্ক, লারাভেল যেটা হচ্ছে পিএইচপির ফ্রেমওয়ার্ক, এক্সপ্রেস যেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক, আর ডট নেট যেটা হচ্ছে সি শার্পের ফ্রেমওয়ার্ক। এর বাইরেও রুবি অন দ্য রেলস আছে, যেটা হচ্ছে রুবির ফ্রেমওয়ার্ক। অনেকগুলো ফ্রেমওয়ার্ক আছে। পাইথনের আরেকটা পপুলার ফ্রেমওয়ার্ক আছে যেটা হচ্ছে ফ্লাস্ক। সো ফ্রেমওয়ার্কের কাজ কি? ফ্রেমওয়ার্কের কাজ হচ্ছে যে আমার আগে থেকে কিছু জিনিস আমাকে রেডি করে দেয়া, অর্থাৎ যেগুলো রেডিমেড আমাকে বানায় দেওয়া, যেগুলোর সাহায্যে আমি একটা কি পাবো, ধরো তোমরা ফিজিক্স এর ম্যাথ করার সময় আদি বেগ পড়ছো না, যে ইনিশিয়াল যে ভেলোসিটি, আদি বেগ থাকলে আমার আমার সামনে আগাতে, আমি আমার এক্সেলারেশন থাকলে আমি সামনে আগাতে আরো সুবিধা হয়। তো এগুলো হচ্ছে আমাদেরকে একটা ইনিশিয়াল একটা স্টার্টিং পয়েন্ট দিয়ে দেয়, যার কারণে আমরা কি করতে পারি, আমরা আমাদের যে ডেভেলপমেন্টটা আছে এটা স্মুথলি রান করতে পারি। অ্যান্ড এরপর ডেটাবেজের জন্য যেটা দরকার সেটা হচ্ছে এইগুলোর মধ্যে যে কোনো একটা ইউজ হয়। মাইএসকিউএল আছে, এমএস এসকিউএল আছে, ওরাকেল আছে, মঙ্গোডিবি আছে, পোস্টগ্রেসকিউএল আছে, এছাড়াও অনেকগুলো ডেটাবেস আছে। তো এগুলোর কাজ হচ্ছে তোমার ইমপ্লিমেন্টেশন ভেদে ডিফারেন্ট ডিফারেন্ট কাজ হয়, যেখানে যেটা দরকার সেই ডেটাবেসটা ইউজ হয়, যেখানে যেটা দরকার সেই ডেটাবেসটা ইউজ হয়। সো এখন নেক্সট আমরা আমাদের আজকে হচ্ছে থিওরিটিক্যাল আর বেশি জিনিসপত্র বলবো না, কারণ হচ্ছে অনেক কিছু বলছি, বোর হয়ে যাওয়ার কথা। তো আজকে নেক্সট আমরা যেটা করব, আমরা হচ্ছে এইচটিএমএল সিএসএস নিয়ে কিছু কাজ করার চেষ্টা করব, এবং তোমাদের এটার উপর একটা টাস্ক দেওয়া হবে, কালকের মধ্যে টাস্কটা সাবমিট করবে আর কি, ছোটখাটো টাস্ক দিব। তো এখন তোমাদের যে কাজটা, তোমরা হচ্ছে পিসিতে ভিজুয়াল স্টুডিও কোডটা একটু ইনস্টল করে নিবা। কিছু করার না, আমি দেখা দিচ্ছি হচ্ছে নর্মালি ভিজুয়াল স্টুডিও কোড লিখে সার্চ করবা গুগলে, তাহলে ভিজুয়াল স্টুডিও কোডের একটা লিংক আসবে। তো এটা লিংকটাতে ক্লিক করবা, আর ক্লিক করার পর ভিজুয়াল স্টুডিও কোডের যে ডাউনলোডের যে ইয়েটা আছে, ওয়েবসাইটটা আছে, সেই ওয়েবসাইটে নিয়ে যাবে। এটা হচ্ছে ডাউনলোড ফর উইন্ডোজ একটা অপশন আছে, এটা ডাউনলোড করো, ডাউনলোড করে একটু ইনস্টল করে নাও। এরপর হচ্ছে আমি কিছুক্ষণ
সবার পিসিতে ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল হয়েছে। আর লাস্ট ইয়েতে একজন কোয়েশ্চেন করেছিল চ্যাটে যে জাভা এর ফ্রেমওয়ার্ক কি। আমি আনসার দিয়েছি, তাও বলে দিচ্ছি একবার। স্প্রিং হচ্ছে জাভার একটা ফ্রেমওয়ার্ক। এছাড়াও ফ্রেমওয়ার্ক আছে, বাট এখন সবচেয়ে পপুলার ফ্রেমওয়ার্ক জাভার হচ্ছে স্প্রিং। ওকে, সো ভিজুয়াল স্টুডিও কোড যদি সবাই ইনস্টল করে থাকো তাহলে হচ্ছে কোড, ভিজুয়াল স্টুডিও কোডটা একটু ওপেন করো। আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। ওকে, সো এটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। আর আমি ফার্স্টে যে কাজটা করব, ডেস্কটপে বা যে কোনো জায়গায় তোমার পিসির একটা নতুন ফোল্ডার ওপেন করো, যেটার নাম দিব ধরো ওয়ার্কশপ নাম দিই। তোমরা তোমাদের পছন্দ মতো নাম দিতে পারো। আমি ওয়ার্কশপ নাম দিলাম এবং এই ফোল্ডারটা আমি ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করব। সো ভিজুয়াল স্টুডিও কোডে যদি উপরের দিকে যাও তাহলে দেখতে পাবে যেখানে ফাইল নামে একটা অপশন আছে। সো ফাইল নামে অপশনে ক্লিক করলে দেখবে যে ওপেন ফোল্ডার নামের একটা অপশন আছে, যেটাতে তুমি কোন একটা ফোল্ডার তোমার কোড এডিটরে ওপেন করতে পারবে। সো ভিজুয়াল স্টুডিও কোড হচ্ছে বেসিক্যালি একটা কোড এডিটর, যেখানে তুমি কোড লিখতে পারবে এবং ওই কোডটা তোমার প্রয়োজন অনুযায়ী তুমি ভিজুয়াল স্টুডিও কোডে রান করতে পারবে না, বাট অন্য জায়গায় রান করতে পারবে। বাট এটা সবচেয়ে পপুলার কোড এডিটর গুলোর মধ্যে একটা। সো ওপেন ফোল্ডারে যাবা। সো আমি যেহেতু ডেস্কটপে ওপেন করেছি, সো ডেস্কটপ থেকে আমি ওয়ার্কশপ নামের যে ফোল্ডারটা আছে সেটা আমি ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করে নিব। ওকে, সো এখন আমার ফোল্ডারটা খালি, এখানে কিছু নাই। সো এখানে ফার্স্টে আমি কি করব, আমার একটা HTML ফাইল ক্রিয়েট করব যাতে আমি HTML কোড লিখতে পারি। সো তার জন্য আমি সিম্পলি এখানের মধ্যে দেখো একটা নিউ ফাইল নামের একটা অপশন আছে। আমি যেখানে কার্সর নিয়েছি এই জায়গায়, তো সেটাতে ক্লিক করলে তুমি নতুন একটা ফাইল ক্রিয়েট করতে পারবে এবং ফাইলটার নাম দিতে পারবা। সো ফাইলটার নাম দিব index.html। আমি একজন হোস্টকে রিকোয়েস্ট করব যে আমার লেখাগুলো পড়া যাচ্ছে কিনা স্ক্রিন থেকে, এটা একটু আমাকে এনশিওর করার জন্য। জি, পড়া যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। সো এটা হচ্ছে আমার একটা HTML ফাইল। সো খেয়াল রাখতে হবে লাস্টে ডট HTML টা যাতে থাকে। সেটা না থাকলে আসলে পিসি বা যে কোনো সিস্টেম তোমার এটা যে একটা HTML ফাইল, সেই HTML ফাইল সে এটা বুঝতে পারবে না। ওকে, সো এখন এখানে আমি HTML কোড লিখবো। সো যারা সেশন করছো সবাই হচ্ছে ইন্টারে আইসিটি পড়েছো। সো HTML একদম বেসিক ধারণাটা সবার আছে। সো আশা করি বুঝতে পারবে যে আমি কি লিখছি না লিখছি। আমি একটু যেগুলো একদম ইম্পর্টেন্ট ব্যাপার সেগুলো এক্সপ্লেন করার চেষ্টা করবো আর কি। ওকে, সো HTML ফাইলের আমরা দুইটা জানি, একটা হচ্ছে দুইটা অংশ, একটা হচ্ছে হেড অংশ আর একটা হচ্ছে বডি, দুইটা অংশ। সো HTML ফাইলটা যদি আমি ব্রাউজারে ওপেন করতে চাই, আমি সিম্পলি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমি ফোল্ডারে যেতে পারি, যে ফোল্ডারে আমার ফাইলটা আছে, এবং সেখান থেকে আমি জাস্ট এই রাইট ক্লিক করে ওপেন উইথ যে কোনো ব্রাউজার থেকে ব্রাউজার ওপেন করতে পারি, অথবা ডাবল ক্লিক করলে হয়ে যাচ্ছে। আমার এক্ষেত্রে ক্রোমে সেটা ওপেন হবে। বাট আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমি আমার ভিজুয়াল স্টুডিও কোডে একটা এক্সটেনশন ইনস্টল করব। সো এক্সটেনশন ইনস্টল করতে হলে আমাকে প্রথমে হচ্ছে ওয়ান সেকেন্ড। ওকে, সো এই লাস্ট বাম সাইডে এটা আমাকে দেখাচ্ছিল না, আশা করি তোমাদেরকে এই বাম সাইডের যে অপশনটা আছে এই অপশনটা দেখাচ্ছে। সো একটা এক্সটেনশন ইনস্টল করতে হলে আমাকে প্রথমে এই যে এখানে একটা গিয়ার সাইন দেখাচ্ছে ম্যানেজ নামের, এখানে ক্লিক করতে পারো, অথবা হচ্ছে এখানে এক্সটেনশনস নামের একটা অপশন আছে। উপর থেকে আর নিচের থেকে 2 নাম্বার, আর উপর থেকে হচ্ছে 1 2 3 4 5 নাম্বার। এখানে যদি এক্সটেনশন ক্লিক করো তাহলে সার্চ করার জন্য একটা অপশন থাকবে। সো সেখানের মধ্যে টাইপ করবা লাইভ সার্ভার, লাইভ সার্ভার, এবং লাইভ সার্ভার যদি ক্লিক করো তাহলে আমি যেহেতু অলরেডি সেটা ইনস্টল করে রেখেছি, সুতরাং এখানে আমাকে ইনস্টল বাটনটা দেখাচ্ছে না, কারণ অলরেডি আমার এখানে ইনস্টল করা আছে। বাট তোমাদের ক্ষেত্রে এরকম একটা ইনস্টল বাটন এই লাইভ সার্ভারের নিচে দেখাবে। তো তোমরা ইনস্টলে ক্লিক করলে লাইভ সার্ভারটা কিছুক্ষণ সময় নিয়ে তোমাদের ভিজুয়াল স্টুডিও কোডে ইনস্টল হয়ে যাবে। এবং আমি রিকমেন্ড করব যে এটা ইনস্টল হওয়ার পরে একবার ভিজুয়াল স্টুডিও কোডটা ক্লোজ করে আবার ওপেন করবে। আমি 2 মিনিট সময় দিচ্ছি লাইভ সার্ভারটা একটু। ওকে, সো লাইভ সার্ভার ইনস্টল করার পরে তোমরা যদি index.html এ রাইট ক্লিক করো
তাহলে এখানে একটা অপশন দেখতে পাবে ওপেন উইথ লাইভ সার্ভার নামে। সো রাইট ক্লিক করলে ওপেন উইথ লাইভ সার্ভার নামে একটা অপশন দেখতে পাবে। সো সেটাতে ক্লিক করলে ব্রাউজারে অটোমেটিক্যালি তোমার যে ফাইলটা আছে সেই ফাইলটা ওপেন হবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমার এখানে এই যে ফাইলটা ওপেন হয়েছে, একটা সার্ভারের মতো কাজ করছে। তো সেখানের মধ্যে আমার index.html ফাইলটা ওপেন হয়েছে। তো এটার যেটা সুবিধা সেটা হচ্ছে তুমি কোনো ধরনের চেঞ্জ যদি এখানে করো index.html এ, তোমাকে বারবার এটা রিলোড করা লাগবে না, অটোমেটিক্যালি হচ্ছে এটা রিলোড হয়ে যাবে। তো আমরা একটু পরে দেখবো যেটা সুবিধাটা কি। সো এবার আমরা যে কাজটা করব, আমরা প্রথমে কোড লিখবো। সো এখানে এখন যেহেতু কোনো কোড নেই, সো আমার এই যে ওয়েব পেজটা আছে সেটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। সো আমি এখানে একটা কোড অ্যাড করব। সো আমরা সবার ফার্স্টে যে জিনিসটা জানি সেটা হচ্ছে HTML এর মধ্যে ট্যাগ সিস্টেমে সে কাজ করে। অর্থাৎ সে ট্যাগ, আমরা যেরকম আমরা যখন একটা শার্ট কিনি, একটা প্যান্ট কিনি, সেখানের মধ্যে ট্যাগ লাগানো থাকে, বা কোনো একটা প্রোডাক্ট কিনলে প্রোডাক্টের মধ্যে লেবেল লাগানো থাকে, ওটা দেখে বুঝি যে ওই প্রোডাক্টটা কি বা ওই প্রোডাক্ট সম্পর্কে ইনফরমেশন জানি। ঠিক তেমনি HTML ও সবসময় কাজ করে ট্যাগ হিসাবে। ট্যাগ যখন সে পড়বে সে বুঝতে পারবে যে এটার কাজ হচ্ছে এটা। ঠিক একইভাবে আমার HTML এর প্রথম যে ট্যাগ সেটা হচ্ছে HTML নামে একটা ট্যাগ। সো এই HTML ট্যাগটার কাজ হচ্ছে সে ব্রাউজারকে বলে যে এটা একটা HTML ফাইল। তো খেয়াল করে দেখো, আমি কোড লিখছি হচ্ছে আমার ভিজুয়াল স্টুডিও কোডে, একটা কোড এডিটরে, কিন্তু আমি সেটা আউটপুটটা দেখছি হচ্ছে একটা ব্রাউজারের মাধ্যমে। তো বেসিক্যালি index.html হচ্ছে এটা আমার একটা ওয়েব পেজ। তুমি যত বড় ওয়েবসাইট হোক, যত বড় ওয়েব পেজ হোক, দিন শেষে সেখানে কিন্তু HTML কোড থাকবে। HTML কোড দিয়ে সে, কারণ ব্রাউজার HTML কোড গুলোকে ইন্ডিকেট করে, HTML কোড দিয়ে বোঝায় যে কোন জায়গায় কোন জিনিসটা থাকবে। সুতরাং আমি যখন একটা index.html ফাইল বা যে কোনো একটা HTML ফাইলকে ব্রাউজারে ওপেন করব, তখন সে সেটার আউটপুটটা দেখাবে। ওকে, সো এটা হচ্ছে আমার আমি ব্রাউজারকে বলছি যে আমি এখন যে কোডটা লিখছি এটা একটা HTML কোড, এখানের ভিতর আমার HTML কোড থাকবে। সো এটা হচ্ছে আমার ওপেনিং ট্যাগ আর এটা হচ্ছে আমার ক্লোজিং ট্যাগ। সো ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের পার্থক্য কি? ওপেনিং ট্যাগ হচ্ছে আমার এভাবে লিখতে হয়, অর্থাৎ হচ্ছে একটা লেস দেন সাইন, আর এই সাইডে হচ্ছে একটা গ্রেটার দেন সাইন, এভাবে। আর ক্লোজিং ট্যাগও সেম সেম নাম থাকবে। দেখো এখানের মধ্যে HTML লিখছি, এখানের মধ্যে HTML লিখছি, কিন্তু জাস্ট একটা স্ল্যাশ ইউজ করছি। সো স্ল্যাশ ইউজ করলে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে শুরু হয়েছে আর এই ট্যাগটা হচ্ছে এখানে শেষ হয়েছে। অনেকটা ফার্স্ট ব্র্যাকেট, যেভাবে আমরা ব্র্যাকেট যেভাবে শেষ করি, আমরা হচ্ছে এটা দিয়ে বুঝাই ব্র্যাকেটের শুরু, এটা দিয়ে আর এটা দিয়ে বুঝাই ব্র্যাকেটের শেষ, এই জিনিসটা দিয়ে বুঝাই ব্র্যাকেটের শেষ। তো একইভাবে এটা হচ্ছে ট্যাগের শুরু আর এটা হচ্ছে ট্যাগের শেষ। তো আমি ব্রাউজারকে বলছি এটা হচ্ছে একটা HTML কোড আমি এখানে ভিতর লিখবো। এরপর পুরো HTML ডকুমেন্টের বা HTML একটা পেজের হচ্ছে দুইটা অংশ। সেটা হচ্ছে একটা হচ্ছে হেড আর আরেকটা হচ্ছে বডি। ওকে, সো এটা হচ্ছে আমার হেড, হেড শুরু হয়েছে, আর এখানে হচ্ছে হেড শেষ হয়েছে, আর এটা হচ্ছে বডি শুরু হয়েছে, আর এটা হচ্ছে বডি শেষ হয়েছে। সো হেড আর বডি পোর্শনটা কি সেটা একটু এক্সপ্লেন করি। তো আমি যদি আমার ব্রাউজার দেখি, তাহলে আমার ব্রাউজারের এই যে উপরের যে অ্যাড্রেস বারটা দেখা যাচ্ছে, যেখানে আমি এখানে আমার ওয়েবসাইটের অ্যাড্রেস টাইপ করতে পারি, আর এটা হচ্ছে আমার টাইটেল বার, যেখানে আমি টাইটেল অ্যাড করতে পারি, আর এখানে একটা সাইন দেখা যাচ্ছে যেখানে আমি কোনো আমার সাইটের আইকন অ্যাড করতে পারি। সো এই পোর্শনটা হচ্ছে হেডের আন্ডারে পড়ে। অর্থাৎ এই পোর্শনে কোনো কিছু যদি আমি ইমপ্লিমেন্ট করতে যাই, তাহলে সেই কোডটা আমাকে এই হেড ট্যাগের ভিতরে লিখতে হবে। আর এই পোর্শনে বাদ বাকি যে অংশটা আছে, বাকি পুরা যে সাদা অংশটা দেখছো, এখানে যদি আমি কোনো কিছু লিখতে যাই, তাহলে সেটা আমাকে বডি ট্যাগের মধ্যে লিখতে হবে। এর বাইরেও আরেকটা ট্যাগ আছে যেটা একদম শুরুতে ইউজ করা হয়, সেটার নাম হচ্ছে %doc_type HTML। সো এটা দিয়ে অ্যাকচুয়ালি বুঝায় ব্রাউজারকে, এটা দিয়েও ব্রাউজারকে বুঝায় যে আমার যে ডকুমেন্টটা আমি পাস করছি সেটাও একটা HTML ডকুমেন্ট। এটা হচ্ছে ব্রাউজারকে আমি ইন্ডিকেট করি। তাহলে আমি কয়টা ট্যাগ শিখছি? তিনটা ট্যাগ। একটা হচ্ছে ডক টাইপ HTML, যেটা দিয়ে ব্রাউজারকে বোঝাচ্ছে যে এই ডকুমেন্ট টাইপ, ডক হচ্ছে ডকুমেন্টের সংক্ষিপ্ত রূপ, তো ডকুমেন্ট টাইপটা হচ্ছে HTML। আর
HTML ট্যাগ শুরু এখানে হয়েছে, শেষ হয়েছে এখানে। সো আমি পুরা আমার যে কোডগুলো আছে HTML কোডগুলো সেটা হচ্ছে এই দুইটা ট্যাগের মাঝখানে লিখবো। তারপর এর ভিতর আমি হচ্ছে হেড একটা উল্লেখ করছি যেখানের মধ্যে আমি হেডের পোর্শনে কাজ করব, আর নিচে বডি পোর্শন উল্লেখ করছি যেখানের মধ্যে আমি বডি পোর্শনে কাজ করব। এবার আমি একটা ছোট্ট কাজ করব, সেটা হচ্ছে আমি আমার এই টাইটেলটা চেঞ্জ করব। তো টাইটেল চেঞ্জ করার জন্য আমরা সিম্পলি কি ট্যাগ ইউজ করতে পারি? টাইটেল ট্যাগ ইউজ করতে পারি। সো টাইটেল, সো এখানের মধ্যে এই টাইটেল ট্যাগের মাঝখানে আমি যাই লিখবো আমার টাইটেলের মধ্যে তাই দেখাবে। সো ধরো টাইটেল ট্যাগের মাঝখানে লিখলাম IEEE ওয়ার্কশপ। সো এখন যদি আমি সেভ করার পরে খেয়াল করে দেখবা যে তোমার যে লাইভ সার্ভারটা আছে সেটা অটোমেটিক্যালি তোমার ইয়েটা লোড হয়ে যাবে। লোড হওয়ার পর দেখবা যে এখানে দেখো টাইটেলের মধ্যে দেখাচ্ছে IEEE ওয়ার্কশপ, অর্থাৎ টাইটেল বার আমার চেঞ্জ হয়ে গিয়েছে। কারণ আমি হেড পোর্শনে টাইটেলের মধ্যে উল্লেখ করেছি যে তুমি টাইটেলের মধ্যে এই পোর্শনটা দেখাও। এই কাজগুলো তোমরা অলরেডি জানো, বাট আমি একটু রিপিট করছি জাস্ট একটু রিফ্রেশ করার জন্য। ওকে, সো এরপর বডি পোর্শনে কোনো কিছু যদি উল্লেখ করতে হয় তাহলে আমি বডি পোর্শনে লিখবো। যেমন আমি যে একটা এক্সাম্পল দেখিয়েছিলাম, H1 নামে একটা ট্যাগ আছে। তো H1 ট্যাগের কাজ হচ্ছে কোনো কিছুর হেডিং দেওয়ার জন্য H1 ট্যাগটা ইউজ করা হয়। সো H1 ট্যাগকে যদি লিখি উই আর লার্নিং HTML, সো H1 ট্যাগের ভিতর আমি যেটা লিখবো সেটা আমার বডিতে দেখাবে। সো আমি যদি এখন আমার বডি চেক করি তাহলে দেখো এখানে দেখতে পাচ্ছি উই আর লার্নিং HTML। সো আমি কোডটা এখানে দেখতে পাচ্ছি। সো এটা আমি H1 ট্যাগের ভিতর লিখেছি। ঠিক একইভাবে H1 এর মতো H2 একটা আছে, এভাবে H3, H4, 5, 6 এগুলো সবগুলোই আছে। তো যত তুমি নাম্বার বাড়াবা H2 করলে আরেকটু ছোট হবে, H3 করলে আরেকটু ছোট হবে, এভাবে করে করে H6 পর্যন্ত সবচেয়ে ছোট। এরপর আরেকটা মোস্ট ইউজ ট্যাগ হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, অর্থাৎ তুমি যদি প্যারা প্যারা আকারে কিছু লিখতে চাও সেটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে লিখতে হয়। তো এখানের মধ্যে যদি তুমি কিছু লিখো, আমি জাস্ট কিছু স্যাম্পল টেক্সট কপি করি। সো আমি কিছু টেক্সট কপি করে এখানে পেস্ট করলাম। সো এটা প্যারাগ্রাফ ট্যাগ হিসেবে কাজ করবে। সো এটা আমার এখানে দেখাচ্ছে। সো তুমি যদি দুইটা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করতে চাও, ধরো তুমি আরেকটা প্যারাগ্রাফ ট্যাগ লিস্ট করলা, সো পি ট্যাগ আরেকটা দিতে পারবো। তো এখানের মধ্যে আমি অন্য কিছু দিলে অটোমেটিক্যালি সে এই দুইটাকে, এটাকে আর এটাকে সে আলাদা করে দুইটা প্যারাগ্রাফ আকারে দেখাবে। আর আরেকটা ট্যাগ আছে সেটা হচ্ছে ব্রেক ট্যাগ। ব্রেক ট্যাগ ইউজ করলে হচ্ছে আমাদের এন্টারের মতো কাজ করে। তুমি যদি বিআর ইউজ করো তাহলে হচ্ছে এটা এন্টারের মতো কাজ করে। যতটা বিআর ইউজ করবা সে তত একটা কন্টেন্ট থেকে আরেকটা কন্টেন্টকে আরো নিচে নামাবে। সো তুমি যদি খেয়াল করে দেখো, দেখো এই দুটার মধ্যে স্পেসটা আরো বেড়ে গেছে। আর এই বিআর ট্যাগটা খেয়াল করে দেখো, এটার কোনো এন্ডিং নাই, কোনো কোনো ওপেনিং নাই, কোনো এন্ডিং নাই, এটা সিঙ্গেল ইউজ হয়, এদেরকে বলা হয় এমটি ট্যাগ। সো যে ট্যাগগুলোর ওপেনিং আছে অর্থাৎ আর ক্লোজিং আছে সেগুলোকে বলা হয় কন্টেইনার ট্যাগ। এগুলো সবগুলো থিওরিটিক্যাল কথাবার্তা। তোমরা যদি কোনো প্রপার কোনো কোর্স থেকে HTML শেখা যখন শুরু করবে তখন এগুলো ডিটেলস পাবা। আমি ডিটেলসে যাচ্ছি না কারণ আমাদের সময় হাতে খুবই কম। আমি যেটুকু পারি জিস্টটা বুঝে দেওয়ার চেষ্টা করতেছি। আর যেটা বিআর ট্যাগ, এই ট্যাগটা হচ্ছে তোমার এমটি ট্যাগ, কারণ এখানের মধ্যে কোনো ওপেনিং বা ক্লোজিং নাই। সো এটা হচ্ছে ব্রেক ট্যাগ। ঠিক তেমনি আরেকটা ট্যাগ আছে যেটা হচ্ছে এইচআর ট্যাগ। এইচআর ট্যাগ ইউজ করলে তোমার হরিজন্টালি একটা লাইন চলে আসবে। খেয়াল করে দেখো তোমার পেজে হরিজন্টালি একটা লাইন চলে আসছে। সো এগুলো হচ্ছে বেসিক কিছু ট্যাগ। ওকে, সো এর বাইরে HTML এ শেখার জন্য হচ্ছে W3 স্কুল আছে যেখানে খুব সুন্দর করে HTML শেখানো হয়েছে। আমি রিকমেন্ড করবো W স্কুল থেকে দেখার। এবং আরেকটা জিনিস, আরেকটা জায়গা থেকে যদি তোমরা শিখতে চাও সেটা হচ্ছে তোমাদের 1/6 এর রাকিবুল ভাইয়েরই একটা কোর্স আছে বহুব্রীহিতে, যেটা হচ্ছে কমপ্লিটলি ফ্রি। আমি কোর্সের লিঙ্কটা একটু প্রোভাইড করছি, আমাকে 2 মিনিট সময় দাও। যেখানে তোমরা HTML, CSS আর জাভাস্ক্রিপ্ট
জাভাস্ক্রিপ্ট না, HTML CSS আর বুটস্ট্র্যাপ, এই তিনটা জিনিস হচ্ছে ফ্রিতে শিখতে পারবা, ফ্রিতে এনরোল করতে পারবা, সেখান থেকেই কমপ্লিটলি এটা ইন ডিটেইল শিখে নিতে পারবা। আমি লিংকটা চ্যাট বক্সে দিচ্ছি। ওকে, এটা হচ্ছে তোমাদেরই রাকিবুল ভাইয়ের 16 এর রাকিবুল ভাইয়ের ডেভেলপ করা একটা কোর্স, যেখানে সে HTML CSS আর বুটস্ট্র্যাপ এইগুলোর বেসিক টু অ্যাডভান্স যত কিছু ফাংশনালিটি দেখানো যায় সবগুলো সে সেখানে দেখিয়েছে। তো এখান থেকে ফ্রিতে তোমরা করে নিতে পারবা, খুব বেশি না, 1 সপ্তাহ বা 2 সপ্তাহ টাইম দিলে কোর্সটা ইজিলি কমপ্লিট করে ফেলতে পারবা। ওকে, সো এটা হচ্ছে আমার HTML এর কিছু ট্যাগ। তোমরা যদি আরেকটু ঘাটাঘাটি করো, HTML এ আরো অনেকগুলো ট্যাগ তোমরা দেখতে পাবে। তো সেগুলো আমি রিকমেন্ড করবো, সেগুলো দেখে HTML এর যতটুকু পারো নলেজ নিয়ে নেওয়ার জন্য। এবার যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে অ্যাট্রিবিউটের কাজ দেখবো, যে ট্যাগ যে আমরা ইউজ করছি এই ট্যাগে কিছু অ্যাট্রিবিউট আমরা অ্যাড করতে পারি। তো অ্যাট্রিবিউট জিনিসটা কি? অ্যাট্রিবিউট জিনিসটা হচ্ছে, ধরো আমরা কোনো কিছুর বৈশিষ্ট্যটাকে অ্যাট্রিবিউট বলি। ধরো আমি বললাম ও একজন মানুষ, ওর যদি কোনো বৈশিষ্ট্য আমরা উল্লেখ করতে যাই, ধরো বললাম যে ওর হাইট কতটুক, ও ওয়েট কতদূর, ও কোথায় পড়ে, অর্থাৎ ওর যে প্রপার্টি গুলো আছে, যে বৈশিষ্ট্যগুলো আছে, সেগুলো হচ্ছে তার অ্যাট্রিবিউট। ঠিক তেমনি HTML এও কিছু অ্যাট্রিবিউট আছে, ট্যাগের অ্যাট্রিবিউট, অর্থাৎ আমি এই ট্যাগের মধ্যে এক্সট্রা করে কিছু জিনিস আমরা চাইলে অ্যাড করতে পারি। ওকে, সো ঠিক ওরকম একটা অ্যাট্রিবিউট হচ্ছে, আমরা যদি তোমার ধরো টেবল নামে একটা ট্যাগ আছে, আচ্ছা টেবল ট্যাগের দিকে যাবো না, আমরা অন্য একটা অ্যাট্রিবিউট দেখি। আমরা স্টাইলস নামে একটা অ্যাট্রিবিউট দেখি। স্টাইল অ্যাট্রিবিউটটা যদি আমি ইউজ করি কোনো কিছুর মধ্যে, তাহলে আমি কোনো একটা HTML এর মধ্যে CSS কোড অ্যাড করতে পারবো। তো CSS কোড খুবই সিম্পল। CSS কোডের বেসিক্যালি কাজ হচ্ছে সে কোন একটা HTML কে ডিজাইন করে, রাইট? তো CSS কোড আমার ইমপ্লিমেন্ট করতে গেলে আমার CSS কোডের যে সিনট্যাক্স সেটা হচ্ছে, আমি জাস্ট প্রপার্টির নাম দেব আর প্রপার্টির ভ্যালু দেব। সাপোজ আমার এই যে H1 যে ট্যাগটা আছে, সেটা আমি চাচ্ছি আমি সেটার কালারটা চেঞ্জ করতে, কালারটা আমি ব্লু করব, টেক্সটের কালারটা। সো প্রপার্টির নাম হচ্ছে কালার, আর ধরো ভ্যালু দিব আমি ব্লু। ওকে, সো আমি কালার নামে একটা প্রপার্টি দিলাম এবং ওই প্রপার্টির ভ্যালু দিলাম ব্লু। এখন কি কি প্রপার্টি আছে এগুলো হচ্ছে ইন্টারনেটে আছে, W3 স্কুল থেকেও দেখতে পারবা। এগুলো আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এইসব জিনিস কখনো মুখস্থ করে কুল করতে পারবে না। তো মুখস্থ করতে যাবে না চোখ বন্ধ করে কখনো, কারণ হচ্ছে আজকে মুখস্থ করলে দেখবা কালকে ভুলে যাচ্ছ। তো যত বেশি মুখস্থ করতে যাইবা নিজের উপরে স্ট্রেস পড়বে। এগুলো সিম্পল জিনিস, তুমি সাইটে একটু নেটে একটু সার্চ করলেই তুমি পাবা। তুমি একটা অ্যাট্রিবিউট যে আমি একটা অ্যাট্রিবিউট চাচ্ছি যেটা অমুক কাজ করে, যেটা কালার চেঞ্জ করে, যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে, এরকম লিখে সার্চ করলে তুমি অহরহ সোর্স পাবা যেখানে তুমি সরাসরি আনসার পেয়ে যাচ্ছ। বাট মুখস্থ করতে গেলে কি হবে, তুমি এগুলো মুখস্থ করলে তুমি নিজে স্ট্রেসড হয়ে যাবা। তোমার জাস্ট যেটা জানা উচিত সেটা হচ্ছে কিভাবে জিনিসগুলো ইউজ করে, কিভাবে জিনিসগুলো কাজে লাগায়, এটাই হচ্ছে মাথায় রাখতে হবে। এটাই হচ্ছে মেইন জিনিস। বাট কিভাবে জিনিসগুলো ধরে ধরে মুখস্থ করতে গেলে তুমি নিজেই হচ্ছে তোমার শুধু শুধু নিজের উপর নিজে প্যারা বাড়াবা। যেটা কাজ করবা যে কিভাবে কাজ করবে ওই জিনিসটা। সো অ্যাট্রিবিউট, স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে কাজ কি, স্টাইল অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে সেখানের ভিতর আমি CSS কোড অ্যাড করতে পারি। সো এখানে ধরো কালার দিলাম, উল্লেখ করলাম ব্লু। তো এখন যদি আমি আমার ইয়েটা চেক করি, তাহলে দেখো এখানে আমার যে হেডিংটা আছে এটা ব্লু কালারের হয়ে গেছে। সো আমি চাইলে এখানে মাল্টিপল অ্যাট্রিবিউট মানে মাল্টিপল CSS প্রপার্টিও অ্যাড করতে পারি। যেমন আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করব। তো ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য দেখো কালার ব্লু লিখলাম, এরপর একটা সেমিকোলন ইউজ করব। তো দুইটা প্রপার্টির মাঝখানে একটা সেমিকোলন দিয়ে দুইটাকে সেপারেট করা হয়। তো আমি যদি একটা প্রপার্টি অ্যাড করি, জাস্ট একটা প্রপার্টি লিখলে হবে, বাট আমি মাল্টিপল প্রপার্টি অ্যাড করতে যাচ্ছি এই যে H1 ট্যাগের মধ্যে, সেই কারণে আমি এখানে একটা সেমিকোলন ইউজ করে দুইটা প্রপার্টিকে আলাদা করেছি। সো ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য যে প্রপার্টিটা কাজ করে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, অনেক সময় যাদের ভিজুয়াল স্টুডিও কোড আছে, ভিজুয়াল স্টুডিও কোড অটোমেটিক্যালি অনেক সময় সাজেস্ট করে, কারণ এগুলো এখন কোড এডিটর গুলো হচ্ছে অটোমেটিক্যালি কোড সাজেস্ট করে। সো ব্যাকগ্রাউন্ড কালার ধরো দিলাম, আমি হচ্ছে এখান থেকে একটা কালার চুজ করবো, অথবা ব্ল্যাক দিই। ওকে, আর ব্ল্যাক এর মধ্যে ব্লু তো দেখা যাবে না, আমি এটা কালারটা হোয়াইট করে দিই। ওকে, তো এবার যদি আমি চেক করি তাহলে দেখো ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে এবং এখানের মধ্যে হোয়াইট কালারের টেক্সট আমরা দেখতে পাচ্ছি। সো এভাবে CSS ইউজ করে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে আমাদের যেই
HTML ট্যাগ গুলো আছে সেগুলোকে ডিজাইন করতে পারি। সো সেগুলোর মধ্যে আমি ডিজাইন অ্যাড করতে পারি। এখন ব্যাপারটা হচ্ছে যে এটা তো খুবই সিম্পল একটা ডিজাইন, জাস্ট হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড কালার আর আমার টেক্সটের কালার এই দুইটা চেঞ্জ করতেই আমাকে এই এই পুরা কোডটা অ্যাড করতে হয়েছে, এই পুরা কোডটা অ্যাড করা লাগছে। বাট আমার এইভাবে যদি সবগুলোতে আমার বসে বসে সিএসএস কোড অ্যাড করা লাগে, তাহলে আমার এইচটিএমএল ফাইলটা অনেক বড় হয়ে যাবে, যেটা হচ্ছে আমার নিজেরই পরে সমস্যা ক্রিয়েট হবে। কারণ এই ওয়েব পেজটা হচ্ছে খুব ছোট্ট একটা ওয়েব পেজ, এখানে আমি জাস্ট নর্মাল জিনিসপত্র দেখাচ্ছি। বাট আমার ওয়েব পেজ তো রিয়েল লাইফ যে ওয়েব পেজগুলো আছে ওগুলো তো এত সিম্পল হয় না, এখানে আরো অনেক কাজ থাকে। তো তুমি যখন কোড অ্যাড করতে থাকবা দেখবা যে একটা সময় খুব বড় একটা ওয়েব পেজ হয়ে গেছে, যেটা তুমি নিজেই নিজের কোড খুঁজে পাবে না। ধরো একটা ওয়েব পেজ ডিজাইন করে রাখলা, 2 সপ্তাহ পর তোমার কোনো চেঞ্জ করতে হচ্ছে, 2 সপ্তাহ পর যখন ফিরে আসবে আবার ওয়েব পেজে, দেখবে যে নিজের কোড নিজে চিনতেছো না। তো সে কারণে আমাদের টার্গেট এটা থাকবে যে আমি যতটুকু পারি কোডটাকে ক্লিন করার। তো ক্লিন কিভাবে করব? তো এখন এই যে স্টাইল নামের যে অ্যাট্রিবিউটটা আছে এটা ইউজ করে সিএসএস অ্যাড করা যায়। সিএসএস অ্যাড করার আরেকটা ট্যাগ আছে। তো তোমাদের আচ্ছা, সো এবার আমার টার্গেট হচ্ছে আমি আমার যে এই স্টাইল ট্যাগটা আছে সেটা আমি আমার এখানে ইউজ না করে, এবার আমি যে কাজটা করব আমি হচ্ছে আমি আমার স্টাইল যে অ্যাট্রিবিউটের ভিতর যে কোডগুলো উল্লেখ করেছি সেগুলো হচ্ছে আমি মুভ করব। সো স্টাইল ট্যাগটা লিখতে হয় হচ্ছে হেড ট্যাগের মধ্যে। ওকে, সো আমি হেডের টাইটেলের নিচে আমার স্টাইল ট্যাগটা উল্লেখ করব এবং এখানের মধ্যে আমি সিএসএস কোড অ্যাড করব। বাট সিএসএস কোড অ্যাড করার জন্য আমাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যখন আমি কোডটাকে সেপারেট করে ফেলছি, সো এখন এখন যে অবস্থায় আছে H1 ট্যাগ, সেখানে দেখো আমি ট্যাগের ভিতরে কোডটা লিখেছি। সো সে বুঝতে পারছে যে আমি যে স্টাইলটা অ্যাপ্লাই করতে যাচ্ছি সেই স্টাইলটা এই H1 ট্যাগের উপরই অ্যাপ্লাই হবে। বাট আমি যখন এটাকে মুভ করে এখানের মধ্যে নিয়ে আসব, তখন সে কিন্তু বুঝবে না যে আমি কোন অপশনের জন্য এই জিনিসটা করতে যাচ্ছি, অর্থাৎ কোন ট্যাগের জন্য আমি স্টাইলিংটা করতে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের হেল্প করে হচ্ছে সিএসএস ক্লাস। তো সিএসএস ক্লাস হচ্ছে কিছু হচ্ছে কোড ব্লক যেগুলো ইউজ করে আমি একটা ট্যাগের ভিতর সিএসএস কোড অ্যাপ্লাই করতে পারি। আমি এক্সাম্পল দেখালে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। সো তুমি নিজে থেকে ক্লাস দুইভাবে লেখা যায়। প্রথমটা হচ্ছে তুমি নিজে থেকে যদি কোনো কিছু ক্লাস অ্যাপ্লাই করতে চাও, তাহলে হচ্ছে একটা ডট ইউজ করতে হবে, এরপর একটা ক্লাসের নাম বলতে হবে। ধরো তুমি ক্লাসের নাম নিজে থেকে দিতে পারবা, ক্লাসের নাম দিলে হচ্ছে হেডিং। ওকে, এরপর হচ্ছে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। এরপর তুমি যদি কোড যে প্রপার্টি গুলো আছে সেগুলো এখানের ভিতর লিখতে পারবা। তো আমি সেম এই প্রপার্টি গুলোই এখানের মধ্যে লিখছি। ধরো কালার দিলাম হচ্ছে হোয়াইট এবং সেমিকোলন দিয়ে হচ্ছে সেপারেট করলাম। এরপর ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে ধরো ব্ল্যাক, সেপারেট করলাম। এরপর আমি এখান থেকে H1 ট্যাগ থেকে আমার এটা রিমুভ করে দিলাম। বাট এখন যদি আমি আমার আউটপুটটা চেক করি, তাহলে কোনো ডিজাইন আমি দেখতে পাচ্ছি না। সো ইটস নট স্পেসিফাইড। অর্থাৎ আমি এই ক্লাসটা তো ডিফাইন করলাম, বাট এই ক্লাসটা কোন ট্যাগে অ্যাপ্লাই করব সেই জিনিসটা আমি উল্লেখ করিনি। তো সেক্ষেত্রে আমি বলতেছি যে আমি এই ক্লাসটা আমার H1 ট্যাগে অ্যাপ্লাই করব। সে কারণে আমার ক্লাস নামে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। এরপর ক্লাসের যে নামটা আছে সেই নামটা আমার এখানে উল্লেখ করতে হবে, অবভিয়াসলি কোটেশনের ভিতর। ঠিক আছে, সো আমি ক্লাস উল্লেখ করলাম, ক্লাস অ্যাট্রিবিউট উল্লেখ করলাম এবং এর ভিতর আমি আমার এই যে H1 যেই ট্যাগটা আছে সেই ট্যাগের নামটা উল্লেখ করলাম। সো উল্লেখ করার পর এখন যদি আমি আমার আউটপুট চেক করি, তাহলে আমি সেম আউটপুট দেখতে পাচ্ছি। এখন তুমি ইচ্ছামতো তোমার প্রপার্টি গুলো এখানের মধ্যে অ্যাড করতে পারবে। এন্ড এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে তুমি চাইলে সরাসরি একটা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে, মানে সরাসরি একটা ট্যাগের ভিতরও তুমি অ্যাপ্লাই করতে পারবে, তোমার সিএসএস প্রপার্টি অ্যাপ্লাই করতে পারবা। তো তুমি যদি একটা ট্যাগের মধ্যে অ্যাপ্লাই করতে চাও, তাহলে ট্যাগের নামটা উল্লেখ করলে হবে। খেয়াল করে দেখো আমি এখানে ডট দিই নাই, কিন্তু এখানে ডট দিছি, শুরুটাতে ডট দিছি, বাট পরেরটাতে ডট দিই নাই। তো এখানের মধ্যে যদি আমি অ্যাপ্লাই করি কালার রেড,
এখন যদি আমি চেক করে দেখি, তাহলে দেখো দুইটা প্যারাগ্রাফেরই কালার রেড হয়ে গিয়েছে। অর্থাৎ তুমি যদি ট্যাগের নাম উল্লেখ করো তাহলে তোমার ডট দেওয়ার দরকার নেই, বাট তুমি যদি নিজের থেকে ক্লাস ডিফাইন করো তাহলে তোমাকে একটা শুরুতে ডট দিতে হবে। বাট ট্যাগের নাম যদি উল্লেখ করো তখন একটা ব্যাপার হবে যে তোমার পেজের মধ্যে যতগুলা ট্যাগ আছে সবগুলোর উপরই প্রপার্টিটা অ্যাপ্লাই হয়ে যাবে। এই কারণে আমি যখন পি ট্যাগ ইউজ করে এখানের মধ্যে আমি কালার উল্লেখ করেছি, তখন এই পি ট্যাগটাও ইফেক্টেড হয়েছে, আবার পরবর্তী পি ট্যাগটাও ইফেক্টেড হয়েছে। তার মানে হচ্ছে, যদি আরেকবার ক্লিয়ার করছি, যদি আমরা ট্যাগের নাম সরাসরি ট্যাগের নাম উল্লেখ করি তাহলে হচ্ছে আমার যতগুলো ট্যাগ আছে সবগুলো ট্যাগের মধ্যে ইফেক্টেড হবে। বাট আমি যদি নিজের মতো ক্লাস ডিফাইন করি তাহলে শুধুমাত্র যেই ক্লাসে যেখানে আমি ক্লাসটা উল্লেখ করব সেই ট্যাগটাই ইফেক্টেড হবে, এটা যেন খেয়াল থাকে। এবার আসা যাক আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে আমি তো এখানের মধ্যে অর্থাৎ এইচটিএমএল ফাইলের ভিতরেই কোড লিখতেছি, অর্থাৎ এইচটিএমএল ফাইলের ভিতর আমার সিএসএস কোডগুলো লিখতেছি। বাট এখন যদি সিএসএস কোড অনেক বড় হতে থাকে তাহলে আমার এই স্টাইল নামের যেই ট্যাগটা আছে এই ট্যাগটা হিউজ হয়ে যাবে। তো যেটা পরে গিয়ে অবভিয়াসলি যেটা আমাদের প্রবলেম সেটা হচ্ছে আমাদের কোডের সাইজটা অনেক বড় হয়ে যাবে। তো এখন যেটা করতে পারি সেটা হচ্ছে আমি একটা সেপারেট ফাইলে যদি আমার এই কোডগুলোকে মুভ করতে পারি তাহলে সেখান থেকেও আমি আমার কোডগুলো আবার সেম কাজ সেম রেজাল্ট আমি দেখতে পাবো। তো সেটার জন্য যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে আমরা সেম ফোল্ডারে একটা নতুন ফাইল খুলতে পারি যেটার নাম দিব স্টাইল ডট সিএসএস। জেনারেলি মেইন যে সিএসএস ফাইল স্টাইলস ডট সিএসএস, জেনারেলি মেইন যে সিএসএস ফাইল থাকে পুরো ওয়েবসাইটে ওটাকে স্টাইলস ডট সিএসএস হিসেবে লেখা হয়। বাট তুমি তোমার নিজের মতো নাম দিতে পারবে, এখানে এমন কোনো কথা নেই যে তোমার এই স্টাইলস ডট সিএসএস নামে দিতে হবে, কিন্তু শেষে যাতে ডট সিএসএস টা উল্লেখ থাকে, এটা হচ্ছে ফাইল টাইপ, সো এটা যাতে উল্লেখ থাকে এটা খেয়াল রাখতে হবে। তো স্টাইল ডট সিএসএস আমি লিখলাম। এবার আমার কাজ হচ্ছে আমি ইন্ডেক্স ডট এইচটিএমএল এ যে কোডগুলো লিখছি স্টাইল ট্যাগের ভিতর, খেয়াল রাখবে স্টাইল ট্যাগটা নিব না, আমি স্টাইল ট্যাগের ভিতরে যে কোডগুলো লিখছি এগুলো সবগুলোকে আমি এখান থেকে কাট করব আর স্টাইলস ডট সিএসএস এ আমি পেস্ট করব। তো করলাম। এখন স্টাইল নামের ট্যাগটা আমার দরকার নাই কোনো, সো এটা আমি কেটে দিলাম। বাট এখন আমি কোনো ইফেক্ট দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? কারণ আমাকে এই যে যে স্টাইলস ডট সিএসএস ফাইলটা আছে এটাকে আমার ইন্ডেক্স ডট এইচটিএমএল এর সাথে লিংক করতে হবে। সো এই লিংক করার জন্য আমাকে লিংক নামের একটা ট্যাগ ইউজ করতে হবে। ওকে, সো লিংক ট্যাগটার কাজ হচ্ছে সে সিএসএস ফাইলকে আমার এইচটিএমএল ফাইলের সাথে লিংক করে। তো এটার মধ্যে দুইটা অ্যাট্রিবিউট আমাকে অবশ্যই দিতে হবে। প্রথমটা হচ্ছে আরইএল, এটার ভ্যালু হবে স্টাইল শিট। সো আমি বলতেছি যে আমার যে যে ফাইলটা আমি লিংক করব সেটা একটা স্টাইল শিট, সেটাতে আমি স্টাইলিং কোড অ্যাড করছি। এরপর href নামের একটা অ্যাট্রিবিউট যেটাতে আমি আমার এই ফাইলের নামটা দিব। সো এই ফাইলের নামটা হচ্ছে স্টাইলস ডট সিএসএস। ওকে, সো আমার নামটা যদি ডিফারেন্ট হতো তাহলে আমি ডিফারেন্ট নাম দিতাম। এখানে যে নামে দিব আমার ওই নামটা দিতে হবে এবং অবশ্যই অ্যাট্রিবিউট সহ দিতে হবে। তো এখন যদি আমি সেভ করি এন্ড আমি যদি এবার চেক করি তাহলে আমি সেম যে আউটপুট সেটাই দেখতে পাচ্ছি। সো আমি ডিফারেন্ট একটা ফাইলে সিএসএস কোড লিখে সেই ফাইলটাকে আমি আমার যে এইচটিএমএল আছে সেই এইচটিএমএল কোডের সাথে লিংক করে আমি সিএসএস এর কাজ করতে পারছি। ওকে, সো এরপর এখন দেখো এই এরপর আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ওই সিএসএস এর কিছু লাইব্রেরির কথা বলছিলাম, বুটস্ট্র্যাপ, তারপর হচ্ছে ম্যাটেরিয়ালাইজ আর স্কেলিটন, এই লাইব্রেরিগুলোর কথা বলছিলাম। সো এই লাইব্রেরিগুলো কেন দরকার সেটা একটু দেখবো। সো ধরো আমি আমার পেজে আমি একটা প্যারাগ্রাফ কমায় ফেলি, পেজটা অনেক বড় হয়ে গেছে। সো এখানে একটা বাটন উল্লেখ করব, বাটন ট্যাগ দিয়ে বাটন উল্লেখ করা যায়। সো বাটন ট্যাগের মাঝখানে তুমি যা লিখবা, ধরো আই এম এ বাটন, সেটাই তুমি দেখতে পাবা। সো আমি যদি চেক করে দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছি আই এম এ বাটন। সো বাটনটা দেখতে অত সুন্দর না, তো আমি চাচ্ছি বাটনটা একটু স্টাইল করতে। সো ফার্স্ট অফ অল আমি আমার স্টাইল ডট সিএসএস এ চলে যাব এবং বাটনের জন্য একটা ক্লাস ডিক্লেয়ার করব যেটার নাম দেব বিটিএন, অথবা মাই বিটিএন দি, মাই হাইফেন বিটিএন। এরপর প্রথমে যে স্টাইলটা দিব সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার।
তো আমার বাটনের ব্যাকগ্রাউন্ড কালার ধরো আমি দিলাম হচ্ছে গ্রিন। এরপর কালার দিব, অর্থাৎ টেক্সটের কালার দিলাম হচ্ছে হোয়াইট। তাহলে আমি আমার বাটনটা এই ধরনের একটা সরি, আমি আমিও সেম ভুল করছি, সেটা হচ্ছে মাই বাটনটা আমাকে উল্লেখ করতে হবে। তো মাই বাটনটা আমি এখানে ক্লাসে যাব, বাটনে এখানে ক্লাস দিব এন্ড এখানে মাই বাটন এটা উল্লেখ করব। সো ক্লাসটা আমি এখানে উল্লেখ করেছি। এবার যদি আমি চেক করে দেখি তাহলে আমি আই এম এ বাটন এখানে স্টাইলিংটা দেখতে পাচ্ছি। এবার আমি যদি এখানে চাই যে আমার যে বাটনটা আছে এই বাটনটা হচ্ছে এখানে স্কয়ার শেপ আছে এই সাইডে, অর্থাৎ এদিকে হচ্ছে কোণা আছে, সেটাকে আমি হচ্ছে একটু রাউন্ডেড করব, অর্থাৎ একটা রাউন্ডেড শেপ আনবো। তো সেটার জন্য বর্ডার রেডিয়াস নামের একটা বাটন আছে, একটা প্রপার্টি আছে, সিএসএস প্রপার্টি বর্ডার রেডিয়াস। সো এখানে হচ্ছে আমি পিক্সেল উল্লেখ করব, অর্থাৎ বর্ডার রেডিয়াস যদি 5 পিক্সেল দিই, এগুলো হচ্ছে পরিমাপ কত পিক্সেল সে রেডিয়াসটা নিবে। তো এখানে যত যত বেশি ভ্যালু দিবা তোমার ইয়েটা তত বেশি রাউন্ডেড হবে, কোণাটা তত বেশি রাউন্ডেড হবে। তো আমি যদি 5 পিক্সেল দিই তাহলে খেয়াল করে দেখো এই বর্ডারের চারপাশটা একটু রাউন্ডেড হয়ে গেছে। তো এখন আমার এখানে হচ্ছে এই যে পুরো বাটনের কাজ করার জন্য আমার এই 3টা লাইন অ্যাড করা লাগছে। বাট আমার যদি এখানে আরো সুন্দর করতে হয় বাটনটাকে, আমাকে আরো কোড অ্যাড করা লাগবে। তো এই জায়গায় আমাদেরকে আমাদের যেই লাইব্রেরি গুলার কথা বলছি, যে সিএসএস লাইব্রেরি গুলার কথা বলছি, সেই লাইব্রেরি গুলো আমাদেরকে একটু হেল্প করে। তারা আমাদেরকে বিল্ট ইন কিছু ক্লাস দেয়। এই যে ক্লাস বানাইছি না, আমরা একটা হেডিং ক্লাস বানাইছি, একটা মাই বাটন ক্লাস বানাইছি, পি ক্লাস বানাইছি। তো এরকম অলরেডি বিল্ট ইন কিছু ক্লাস তারা প্রোভাইড করে, যেগুলোর মাধ্যমে আমরা ওই ক্লাসগুলোর নাম উল্লেখ করে রেডিমেড কিছু হেল্প পাবো। সো ওরকম একটা ইয়ে হচ্ছে বুটস্ট্র্যাপ। সো বুটস্ট্র্যাপ তোমরা কিভাবে সাইটে লিংক করবে সেটা আমি দেখাচ্ছি। তোমরা সিম্পলি হচ্ছে এই সাইটটাতে যাবা, getbootstrap.com। আমি সাইটের লিংকটা দিয়ে দিচ্ছি। সাইটের লিংকটা হচ্ছে আমি তোমাদের চ্যাটে দিয়ে দিচ্ছি। আর সিম্পলি গুগলে সার্চ করলে পেয়ে যাবা বুটস্ট্র্যাপ লিখে। সো সেখানে গেলে getbootstrap.com সাইটে যাবা এবং সেখান থেকে ডক্সে যাবা। ডক্সে গেলে দেখো ইন্ট্রোডাকশন, ঠিক আছে? ইন্ট্রোডাকশনের মধ্যে এই যে সিএসএস একটা অপশন আছে, ওকে? এবং এখানে দেখো একটা লিংক আছে, বিশাল লিংক, ওকে? সো আমি এখানে বলে দিয়েছি কিভাবে কি করতে হবে, যে কপি পেস্ট দ্য স্টাইল শিট লিংক ইনটু ইউর হেড বিফোর অল আদার স্টাইল শিটস টু লোড আওয়ার সিএসএস। অর্থাৎ আমাদের যদি অন্য কোনো স্টাইলিং থেকে থাকে ওগুলোর আগে আমাকে এই লাইনটা অ্যাড করতে হবে। সো তোমরা যদি এখানে দেখো কপি টু বিলবোর্ড, কপি টু ক্লিপবোর্ড একটা বাটন আছে, এটাতে ক্লিক করলে অটোমেটিক্যালি লিংকটা কপি হয়ে যাবে এবং সেখান থেকে আমরা হচ্ছে আমাদের index.html এ যাব এবং আমাদেরকে বলছে যে এটা আমাদের যতগুলো স্টাইল অলরেডি এক্সিস্ট করে তার আগে অ্যাড করতে হবে। সো এটা যদি আমি অ্যাড করে দিই তাহলে অটোমেটিক্যালি বুটস্ট্র্যাপের যে সিএসএস পোর্শনটা আছে সেটা আমাদের যে index.html আছে সেই index.html এর মধ্যে কানেক্টেড হয়ে যাবে। সো অবভিয়াসলি অন্য কোনো স্টাইল শিট থাকলে সেটা আগে অ্যাড করতে বলছে, ওকে? তো এটাও খেয়াল করে দেখো, আমি এই আমার স্টাইল শিটটা অ্যাড করছিলাম লিংক দিয়ে, সো এটাও আমি অ্যাড করতেছি লিংক দিয়ে। জাস্ট পার্থক্য হচ্ছে এই স্টাইল শিট যেটা অ্যাড করছে সেটা হচ্ছে আমাদের পিসি থেকে আসতেছে, আর এখানের যে স্টাইল শিট সেটা আসতেছে হচ্ছে একটা ওয়েবসাইট থেকে, যেটার অ্যাড্রেসটা এখানের মধ্যে দেয়া আছে, যেটা বুটস্ট্র্যাপের ওয়েবসাইট, সেখান থেকে আসতেছে, ওকে? সো এবার বুটস্ট্র্যাপের ক্লাসগুলো যদি তোমরা দেখতে চাও যে বুটস্ট্র্যাপের বিল্ট ইন ক্লাসগুলো কি কি সেগুলো একটু দেখাই। ধরো এখানে কন্টেন্ট আছে, তারপর কাস্টমাইজ করার জন্য কি কি অপশন আছে সবগুলো আছে, কালার আছে, বাটন আছে, ফর্মে আছে, সবকিছু হচ্ছে তুমি এখানে সার্চ করলেই পেয়ে যাবে। যে বাটনের স্টাইলিং, ধরো তুমি হচ্ছে বাটন স্টাইল লিখে সার্চ দিলা, বাটন আসছে না, 1 সেকেন্ড। ওকে, এই যে বাটন লিখে সার্চ দিবা, এখানে নিচে অপশন দেখাবে, এখানে ক্লিক করলে তোমাকে বাটন স্টাইলিং এর যে পেজটা আছে ওখানে নিয়ে যাবে। সো এখানে দেখো, এখানের মধ্যে কিছু বিল্ট ইন ক্লাস আমাদেরকে দেখাচ্ছে যে বাটন প্রাইমারি, বাটন সেকেন্ডারি,
বাটন সাকসেস। সো এগুলো ইউজ করলে হচ্ছে আমার বাটনগুলো এই ধরনের দেখাবে, যেটা ইউজ করব সেভাবে দেখাবে। তো এখন আমি কি করব, আমার এই বাটনের মধ্যে আমি একটা স্টাইল অ্যাড করব। তো আমি মাই বাটনটা কেটে দিচ্ছি, এটা এখন আমার আর দরকার নাই, এখান থেকেও মাই বাটনটা দরকার নাই। তো আমি সিম্পলি এখান থেকে যে কোনো একটা ক্লাস কপি করব। ধরো আমি হচ্ছে যে সাকসেস ক্লাসটা এটা কপি করছি। সো বাটন সাকসেস এই ক্লাসটা কপি করব এন্ড আমার এখানে পেস্ট করব। ওকে, সো এবার যদি আমি চেক করে দেখি তাহলে দেখো আমি এই স্টাইলটা এখানে দেখতে পাচ্ছি। আই এম এ বাটন, এই স্টাইলটা আমি এখানে দেখতে পাচ্ছি। এবং খেয়াল করে দেখো বুটস্ট্র্যাপ অ্যাড করার পর অটোমেটিক্যালি কিন্তু আমার ওয়েবসাইটের একটু ভিউটা চেঞ্জ হয়ে গিয়েছে। আমার সাইট এখানের মধ্যে তোমার উই আর এইচটিএমএল এটা হচ্ছে বামে কিছু জায়গা ছিল, সেই জায়গাগুলো ব্লক করে সে নিজের মতো কিছু স্টাইলিং করে নিয়েছে। তো আই এম এ বাটন এটা আমি দেখতে পাচ্ছি। তো আমি যদি ক্লাস অন্য একটা ক্লাস নিই, ধরো আমি এখান থেকে ডেঞ্জার ক্লাসটা নিলাম। তো এই ক্লাসটা যদি আমি এখানে অ্যাড করি সাকসেসের জায়গায় এন্ড এবার যদি চেক করি তাহলে দেখো এটা চেঞ্জ হয়ে গেছে। সো আমার কোনো সিএসএস কোড লেখা ছাড়াই আমি সিম্পলি রেডিমেড ক্লাসগুলো ইউজ করে আমি কিছু স্টাইল পেয়ে যাচ্ছি। হ্যাঁ, যদি অ্যাডভান্স লেভেলে কাজ করতে হয় তখন হচ্ছে এগুলোর মধ্যে কিছু কাস্টমাইজ করতে হয়। বাট অলরেডি তারা যেগুলো করে দিছে এগুলো দিয়ে তুমি ম্যাক্সিমাম তোমার ওয়েবসাইটের কাজ, স্টাইলিং এর কাজ করে ফেলতে পারবা। যেমন আরেকটা স্টাইলিং এর কাজ আছে, সেটা হচ্ছে একটা এটা আমার মুখস্থ আছে বলে আমি বলছি যে ধরো আমার এখানের মধ্যে আমার যে ওয়েব পেজটা আছে এটা বাম সাইডে কোনো স্পেসই নাই, একদম ঘিঞ্জি হয়ে গেছে। তো আমি চাচ্ছি যে আমার এগুলো এটা উপরেরটা ঠিক আছে, আমি নিচের পোর্শনটা, নিচের যে অপশনগুলো আছে এগুলোকে একটু দুই পাশে চাপাই নিব। তো সেটার জন্য একটা বিল্ট ইন ক্লাস আছে বুটস্ট্র্যাপের। তো তার আগে আমি কি করব, আমার এই H1 যে ট্যাগটা আছে এগুলোর থেকে এগুলোকে সেপারেট করব। তো HTML এ div নামে একটা ট্যাগ আছে। এই div ট্যাগের কাজ হচ্ছে সে কিন্তু কোনো প্রপার্টি বা কোনো কিছু করে না, সে জাস্ট হচ্ছে দুইটা সেকশনকে ভাগ করে। তো div এর ভিতর যদি আমি কোনো কিছুকে রাখি সে একটাকে আরেকটা থেকে আলাদা করে দেবে। তো সবচেয়ে বেশি div কাজে লাগে হচ্ছে সিএসএস প্রপার্টি অ্যাপ্লাই করার জন্য। যেমন দেখো আমি চাচ্ছি এই প্রপার্টিটাকে, অর্থাৎ ধরো এখানের মধ্যে আরো একটা প্যারাগ্রাফ আছে আমি ধরে নিলাম, অথবা এখানের মধ্যে বাটন আছে। তো এই দুইটা দুইটা হচ্ছে ট্যাগ, একটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ আর একটা হচ্ছে বাটন ট্যাগ। তো আমি যদি এটার মধ্যে আর এটার মধ্যে সেম সিএসএস অ্যাড করতে চাই, দুইটা ট্যাগের মধ্যে সিএসএস অ্যাড করতে চাচ্ছি, তার মানে আমাকে এখানের মধ্যে একবার ক্লাসটা উল্লেখ করতে হবে, বাটনের মধ্যে একবার ক্লাসটা উল্লেখ করতে হবে। বাট আমি চাচ্ছি দুইটাকে একসাথে করতে। তো সেই ক্ষেত্রে ডিভটা খুবই কাজে লাগে। ডিভের মাধ্যমে আমি মাল্টিপল ট্যাগের একটা গ্রুপ বানায় ফেলতে পারি। ওকে, অর্থাৎ আমি চাচ্ছি মাল্টিপল ট্যাগের মধ্যে সেম জিনিস অ্যাপ্লাই করতে, তখন এই ডিভ এর ভিতর আমি সেটা রাখতে পারি। তো আমি যেটা করব, আমি বাটন অংশটাকেও কপি করব এবং প্যারাগ্রাফ অংশটাকেও কপি করব, কাট করব, কপি না অ্যাকচুয়ালি কাট করব, এবং এই যে ডিভ আছে এই ডিভ এর ভিতরে নিয়ে আমি পেস্ট করে দিব। তার মানে হচ্ছে আমার এখন এই ডিভ এর ভিতর দুইটা জিনিস এসে গেছে, একটা বাটন আর একটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। বাট এটা কোনো ধরনের কোনো অ্যাকচুয়ালি চেঞ্জ আনবে না, এখন আনতেছে না, কারণ ডিপ বললাম না, ডিপ কিছুই করে না, এটা হচ্ছে সেপারেট করে দুইটা জিনিসকে। তো এখন যদি আমি এই ডিভ এর মধ্যে কিছু অ্যাপ্লাই করি তাহলে সেটা হচ্ছে এই প্যারাগ্রাফ ট্যাগের মধ্যেও অ্যাপ্লাই হবে, বাটন ট্যাগের মধ্যেও অ্যাপ্লাই হবে। যেমন আমি একটা বিল্ট ইন সিএসএস ক্লাস অ্যাপ্লাই করি যেটার নাম হচ্ছে কন্টেইনার। ঠিক আছে, এটা একটা মুখস্থ আছে আমার, তোমরা চাইলে ডকুমেন্টেশন থেকে দেখে নিতে পারবা। আর সহজে বুটস্ট্র্যাপ শিখতে চাইলে W3 স্কুল আছে, ওখানে খুব ইজিলি বেসিক জিনিসগুলো ব্যাখ্যা করছে, ওখান থেকে দেখে নিতে পারবা। সো আমি এই ক্লাসটা কন্টেনারের মধ্যে অ্যাড করলাম, বাট আমি যদি ডিভ ইউজ না করতাম আমাকে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে একবার কন্টেনার অ্যাড করতে হতো, আবার বাটন ট্যাগের মধ্যেও একবার কন্টেনার অ্যাড করতে হতো, তা দুইবার করা লাগতেছে। বাট যখন আমি ডিভ ট্যাগ ইউজ করে দুইটাকে একই জিনিসের আন্ডারে নিয়ে আসছি, একই সেকশনের আন্ডারে নিয়ে আসছি, তখন অটোমেটিক্যালি এর ভিতর যারা যারা আছে সবার মধ্যে ডিভটা অ্যাপ্লাই হয়ে যাবে। তো তখন তোমরা যখন আস্তে আস্তে ডেভেলপমেন্ট শুরু করবা দেখবা যে একটা ওয়েব পেজে অনেকগুলো ডিভ ইউজ হয়, জাস্ট হচ্ছে একটা সেকশন থেকে আরেকটা সেকশনকে আলাদা করার জন্য। সো এবার যদি আমি চেক করে দেখি তাহলে দেখো উপরটা ঠিক আছে, বাট ওই কন্টেনার ট্যাগ ইউজ করার কারণে বাম পাশে কিছু অটোমেটিক স্পেস পড়ে গেছে। ওকে, এটা হচ্ছে কন্টেনার ট্যাগটা যেহেতু ইউজ করেছে সে অটোমেটিক্যালি আমাকে কিছু স্পেস দিয়েছে। তো এভাবে আমরা ডিভ ইউজ করতে পারবো, মানে বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করে আমি ইজিলি অ্যাপ্লাই করতে পারবো। সো তোমাদেরকে বলবো যে আর একটু বুটস্ট্র্যাপ নিয়ে ঘাটাঘাটি করবে আজকে বসে, তাহলে হচ্ছে আরো অনেকগুলো সুন্দর সুন্দর ক্লাস যেগুলো ইজিলি তুমি অ্যাপ্লাই করতে পারবে সেগুলো দেখতে পাবে। আর আরেকটা জিনিস হচ্ছে একটা ট্যাগের মধ্যে মাল্টিপল ক্লাস অ্যাপ্লাই করা যায়, যেমন এই যে এখানে অ্যাপ্লাই করেছে, এখানে কিন্তু বাটন একটা ক্লাস, আবার বাটন ডেঞ্জার এটা আরেকটা ক্লাস। তো দুইটা ক্লাস যদি একটা ট্যাগের মধ্যে অ্যাপ্লাই করতে হয় তাহলে হচ্ছে মাঝখানে একটা স্পেস দিতে হয়। ওকে, মাঝখানে একটা স্পেস দিলে
তুমি মাল্টিপল ক্লাস একটা একই ট্যাগের মধ্যে অ্যাপ্লাই করতে পারবা। ওকে, সো এটাই হচ্ছে আমি HTML, CSS আর বুটস্ট্র্যাপের বেসিক আইডিয়া দিয়েছি। তোমরা একটু যদি নেটে ঘাটাঘাটি করো, এটা নিয়ে হচ্ছে যেহেতু এখন জানো যে এগুলো আসলে কিভাবে ইউজ করতে হয়, সো জিনিসগুলো তোমাদের কাছে ইজি লাগবে। আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ শুধুমাত্র যে সিএসএস এর প্রপার্টি অ্যাড করে তা না, বুটস্ট্র্যাপের জাভাস্ক্রিপ্টেরও কিছু কাজ আছে। আমি যেহেতু শুধু সিএসএস এর কাজ দেখাচ্ছি, সেজন্য আমি সিএসএস এর লিঙ্কটা অ্যাড করছি। জাভাস্ক্রিপ্টের লিঙ্ক যদি অ্যাড করতে হয় তাহলে হচ্ছে তোমরা বুটস্ট্র্যাপের যে অফিসিয়াল সাইটটা আছে সেখানে যাবা, ডক্সে যাবা। ডক্সে গেলে ইন্ট্রোডাকশনের মধ্যে দেখবা যে এই সিএসএস এর অ্যাড করার লিঙ্ক হচ্ছে এটা, আর জাভাস্ক্রিপ্ট অ্যাড করার লিঙ্ক হচ্ছে এগুলো। এই যে এখানে একটা আছে বান্ডেল, ঠিক আছে, আর এখানে দুইটা আছে। তো তোমরা এগুলো সেম এই জায়গায় এটা অ্যাড করছো হচ্ছে সিএসএস অ্যাড করছো হচ্ছে তোমার একদম উপরে হেডে, বাট এই যে দুইটা লিঙ্ক আছে নিচের দুইটা না, অ্যাকচুয়ালি তিনটা লিঙ্ক, এটা একটা আর এই দুইটা, এই তিনটা লিঙ্ক অ্যাড করবা হচ্ছে ঠিক এই বডি ট্যাগের শেষ যেখানে করছো, বডি ট্যাগের এই জায়গায়। আমি কপি করে দেখাচ্ছি। ধর আমি হচ্ছে এই দুইটা লিঙ্ক অ্যাড করবো, অর্থাৎ এই যে সেপারেট লেখা এই দুইটা লিঙ্ক অ্যাড করলেই হবে। তো আমি এটা কপি করব, এই যেটা কপি করে আমি এই যে বডি ট্যাগ যেখানে শেষ হচ্ছে এর ঠিক আগে এখানে পেস্ট করব, ঠিক আছে। তো খেয়াল থাকে যেন সিএসএস এর যে লিঙ্ক সেটা অ্যাড করবা উপরে। আর তুমি যদি বুটস্ট্র্যাপের ফুল ফাংশনালিটি পেতে চাও, কিছু ফাংশনালিটিতে জাভাস্ক্রিপ্ট ইউজ করে, সেই কারণে হচ্ছে বেসিক্যালি এই দুইটা লিঙ্ক অ্যাড করা। সো এই দুইটা লিঙ্ক অ্যাড করবা হচ্ছে একদম বডি ট্যাগ যেখানে শেষ হয়েছে এর ঠিক আগে। তো এখন তুমি জাভাস্ক্রিপ্টের যত ফাংশনালিটি আছে, জাভাস্ক্রিপ্ট না, বুটস্ট্র্যাপের যত ফাংশনালিটি আছে সবগুলোই তুমি টেস্ট করতে পারবা তোমার ওয়েব পেজের মধ্যে। তো এটাই হচ্ছে আজকে আমি এটুকুই হচ্ছে ওয়ার্কশপ শেষ করতে